আচ্ছা। উম, আমরা এখানে বেশিরভাগ যারা আসছি, বেশিরভাগই আমরা ফ্রিল্যান্সিং করার জন্য আসছি। কেউ কেউ হয়তো বা আমরা কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আসছি, হয়তো বা অফিসের কোনো কাজে বা কোথাও একটা জব নিব, আমি এই জন্য হয়তো স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আসছি, বাট এই পরিমাণটা খুবই কম। বেশিরভাগই আমরা এখানে আসছি ফ্রিল্যান্সিং করার উদ্দেশ্যে। এখন ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। কেমন? যেমন হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করব, আমাকে ক্লায়েন্ট কিভাবে পাবে, আমি ক্লায়েন্টদেরকে কিভাবে পাবো, বিভিন্ন বিষয় আপনাকে মাথায় রেখেই আগাইতে হবে, তাই না? এখন ফ্রিল্যান্সিংটা আপনি দুইটা ভাবে চিন্তা করতে পারেন। একটা হচ্ছে এটা আপনার জব, অথবা আপনি চিন্তা করেন এটা আপনার বিজনেস, তাই না? দুইটার একটা তো হবে। এখন আপনি যদি জব চিন্তা করেন তাহলে আপনাকে একভাবে থিঙ্কিং করতে হবে, আপনি যদি বিজনেস চিন্তা করেন তাহলে আপনাকে একভাবে থিঙ্কিং করতে হবে। এইটা বেশিরভাগ ক্ষেত্রেই সার্ভিস বিজনেসের মতন কাজ করে। লাইক আপনি একটা সার্ভিস প্রোভাইড করবেন, ওই সার্ভিসের বিনিময়ে আপনি টাকা পাবেন। আপনি সার্ভিসটা প্রোভাইড চাইলে নাও করতে পারেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। বাট জবের ক্ষেত্রে এরকম হয় না। জবের ক্ষেত্রে আপনি একটা সার্ভিস দিতে তার কাছে বা একটা কোম্পানির কাছে আপনি বাধ্য থাকেন, আপনাকে ওই সার্ভিসটা দিতেই হয়। এখন এই ব্যাপারে আমরা যদি ফ্রিল্যান্সিংটাকে কম্পেয়ার করি এই দিক থেকে, তাহলে আমরা বুঝতে পারি যে ফ্রিল্যান্সিংটা আসলে কিন্তু বিজনেস। ঠিক আছে? এখন বিজনেসে কিছু বিষয় একদম ম্যান্ডেটরি, যেমন আপনার পরিচিতি বা আপনার উপরে মানুষের ট্রাস্ট। এখন একটা মানুষ আপনার কাছ থেকে হুট করে একটা জিনিস কিনবে না। যখন আপনাকে সে ট্রাস্ট করবে তখন কিন্তু আপনার কাছ থেকে একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট কিনবে। ঠিক আছে? বিশেষ করে যেই জিনিসগুলো আমি প্রোডাক্ট প্রোভাইড করি সেই প্রোডাক্টকে সে কাস্টমাইজ করে বা প্রোডাক্ট থেকে অন্য একটা প্রোডাক্ট তৈরি করে দেয়। লাইক ধরেন আপনি হচ্ছে র মেটেরিয়াল প্রোভাইড করবেন কাউকে, সে আপনাকে ওইটা থেকে কিছু একটা তৈরি করে দিবে। এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে ট্রাস্টের ব্যাপারটা আরো বেশি থাকে, আরো বেশি দরকার হয় ট্রাস্টের ব্যাপার। কারণ আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন, এই প্রোডাক্টটা আসলে ট্রাস্টেড কোনো হাতে যাচ্ছে কিনা, সে আসলে এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারবে কিনা। এখন আপনাকে যে সার্ভিসটা সে ডেলিভার করবে, সে সার্ভিসটা তো ডেলিভার করবে নাকি আবার দেখা যাবে আপনি যা দিচ্ছেন ওটাও আপনার প্রবলেম হয়ে যাবে, তাই না? বিভিন্ন বিষয় এখানে আপনার কাজ করে। এখন ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কি বিষয়টা কাজ করে, আমরা যেই সেক্টরটা সিলেক্ট করছি, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের যে কোনো সেক্টরই ধরেন, এই সেক্টরগুলোতে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে কাজ করার জন্য। তার প্ল্যান শেয়ার করবে, তার বিজনেসের ডিটেল শেয়ার করবে। কখন শেয়ার করবে? যখন সে আপনাকে ট্রাস্ট করবে, রাইট? ট্রাস্ট না করলে আপনি কিন্তু কাউকে দিয়ে একটা ওয়েবসাইট অ্যাটলিস্ট তৈরি করবেন না, আর যত যাই হোক। কারণ একটা বিজনেসের জন্য একটা ওয়েবসাইট কিন্তু অনেক সেনসিটিভ একটা ব্যাপার। ঠিক আছে? এখন আপনি যদি চিন্তা করেন তাহলে আমাকে কিভাবে ট্রাস্ট করবে, দেখেন একটা ক্লায়েন্ট যখন আপনার সাথে কথা বলবে, একটা ক্লায়েন্ট শুরুতে কিছু বিষয় মাথায় রাখে। আপনার পাস্ট কেমন, আপনার এক্সপিরিয়েন্স কেমন, ঠিক আছে? আর বাকিদের কম্পারিজনে আপনাকে কাজটা দেওয়া ঠিক হচ্ছে কিনা। কারণ আপনার যখন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট লাগবে, তখন তো সে শুধুমাত্র আপনাকেই যে নক করবে এটার পসিবিলিটিস কম। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মাল্টিপল ফ্রিল্যান্সারকে সে অ্যাট এ টাইম নক করবে, তাদের মধ্যে থেকে চুজ করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এখানে কিভাবে হায়ার হবেন বা আপনাকে ক্লায়েন্ট কেন ট্রাস্ট করবে? আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, ক্লায়েন্ট কিন্তু আপনার নাম দেখতে পারতেছে বা আপনার নাম সে জানে, বা আপনার নাম সে সরাসরি আক্স করতে পারে আপনার কাছে। হয়তো বা আপনার ইউজার নেম দেখতেছে, আপনার নামটা আক্স করলো। সে আপনার নামটা নিয়ে কি করতে পারে? গুগলে সার্চ করতে পারে। লেটস সে, ধরেন আমি এই নামটা লিখে সার্চ করলাম, আমার নাম লিখে সার্চ করলাম। সার্চ করার পরে ক্লায়েন্ট এরকম একটা প্রোফাইল দেখলো, এখানে কিছু প্রোফাইল, এখানে সে কিছু লিঙ্ক দেখতে পারলো। অ্যান্ড যা কিছু লিঙ্ক দেখতেছে, অ্যান্ড সেই ইমেজে গেল, দেখলো সব কিছুই, কিন্তু আমার বিস্তারিত ইমেল, আমার বর্তমান আপডেট যেগুলো, এগুলোই সে দেখতে পাচ্ছে, রাইট? আচ্ছা, এখন সে আমার এখান থেকে কি করতে পারে, আমার যে লিঙ্কগুলো আছে এগুলো ভিজিট করতে পারে। লাইক ধরেন আমার আপওয়ার্ক প্রোফাইল ভিজিট করতে পারে। সে আমাকে এখানে দেখলো টপ রেটেড ফ্রিল্যান্সার, বা তার আপওয়ার্ক অ্যাকাউন্টটা মিললো আর কি, যে অ্যাকাউন্টে সে কথা বলতেছে। সবকিছু নিয়েই সে কিন্তু এখন আমাকে ট্রাস্ট করা স্টার্ট করবে। কারণ আমার জিনিসগুলো কি করতেছে, গুগল ভেরিফাই করতেছে যে হ্যাঁ, এরকম কেউ একজন এক্সিস্ট করে, সে আসলেও এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? বুঝছেন আপনারা? Please continue. ওকে। আচ্ছা। ভাইয়া নেটওয়ার্ক ইস্যু মনে হয়, এই আর জন্য কথা কেটে কেটে আসতেছে। বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? কে আছে তো? সবাই জি শুনতে জি পাচ্ছেন? জি, শোনা যাবে। জি শুনতে পাচ্ছি।
হয়তো আপনার দু একজনের ওইখানে সমস্যা হতে পারে, আমার এন্ড থেকে ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইটা, এই যে যে সার্চ করলাম, করার পরে কিছু একটা আসলো, এটা দেখার পরে ট্রাস্ট, বা আমি যদি এখানে ধরুন কিছু একটা সার্চ করলাম, ধরেন কিছু একটা নাম লিখে ধরেন এটা একজনের নাম সার্চ করলাম, এখানে কিন্তু কোনো প্রোফাইল পাইলো না, এখানে র্যান্ডম এক একটা একজনের লিঙ্ক, ইমেজে যাওয়ার পরেও সে দেখতে পারলো না রিপিটেড একজনের কোনো লিঙ্ক বা কিছু নাই। আমি র্যান্ডম একজনের নাম সার্চ করছি, হ্যাঁ। এখন আপনি চিন্তা করেন তো, এই দুইজনের সাথে কথা বলতেছে, এই দুইজনের মধ্যে কাকে কাজ দিবেন আপনি, আপনি যদি ক্লায়েন্ট হন, বলেন। অবভিয়াসলি যার যার প্রোফাইলের সাথে মিল আছে তারই দেওয়া হবে, প্রোফাইলে বেশি ইনফরমেশন পাওয়া যাবে গুগলে, আচ্ছা, রিলেভেন্ট, বিশেষ করে রিলেভেন্ট ইনফরমেশন যার প্রোফাইল বেশি দিস হবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে আমি গুগলে আসার জন্য আমি কাজ করছি, আমি হয়তো শুরুতে গুগলকে কিছু ইনফরমেশন দিছি, পরবর্তীতে গুগল আমাকে ট্র্যাক করা স্টার্ট করছে, তাই না? আমার কোথায় কোথায় লিঙ্ক আছে, যেমন এগুলো কিন্তু আমি সাবমিট করি নাই গুগলকে, লাইক আমার ফেসবুকটা আমি সাবমিট করি নাই কখনো। আর কিছু লিঙ্ক আছে এগুলো আমি কখনোই সাবমিট করি নাই, সে অটোমেটিকলি এগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছে, হ্যাঁ। যেমন এই যে একটা ফেসবুকে লাইভ ধরেন, সে নিয়ে আসছে, এটা লাইভটা আমি রিসেন্টলি নিছি, ঠিক আছে, এক দুই দিন আগে হয়তো বা লাইভটা নিছি, কিন্তু সে কিন্তু এই যে 22 ঘন্টা আগের লাইভ সে অটোমেটিকলি নিয়ে আসে, আমি তো গুগলকে গিয়ে বলি না এই যে আমি একটা লাইভ নিছি, এটা র্যাঙ্কে আনো, অটোমেটিকলি আসছে না। সো সে কি করছে, আমাকে এখন ফলো করা স্টার্ট করছে, এবং সে দেখতেছে ভিজিটর আসছে যথেষ্ট পরিমাণ, তখন কিন্তু সে আমাকে ফলো করতেছে। এখন এইটুকু আমি কাজ করছি, এই কাজটা আপনাদেরকেও করতে হবে যদি আপনি কাজ জেনারেট করতে চান, ঠিক আছে, অ্যাটলিস্ট ক্লায়েন্টের কাছ থেকে যদি ট্রাস্ট জেনারেট করতে চান, আপনার কিন্তু এই কাজটা করতে হবে। এটা কি বলে, এটাকে বলে ব্র্যান্ডিং। আপনাদের ব্র্যান্ডিং নিয়ে ক্লাস হবে, সামনে অ্যানাউন্স করবে আমাদের প্রতি শুক্রবারে, আপনাদের ব্র্যান্ডিং এর ক্লাসগুলো কন্টিনিউ হইতে থাকবে, সেখানে আপনি ব্র্যান্ডিং সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। বাট আজকে যেটা শিখবেন ব্র্যান্ডিং শুরু করার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার নাম সিলেক্ট করে ফেলা। এখন আপনি চিন্তা করতে পারবেন ভাই আমার নাম তো আছে, নাম থাকাটা আর ব্র্যান্ডিং নেম দুইটার মধ্যে পার্থক্য হইতে পারে। কখন? যখন আপনি সার্চ রেজাল্টে র্যাঙ্কে আসতে হবে, ধরে নেন আপনার নাম হচ্ছে আহ মেহেদি, ঠিক আছে, ওকে, বা আপনার নাম ধরেন মেহেদি মিরাজ ধরলাম, ঠিক আছে, সার্চ করলাম। এখন আপনার নাম যদি মেহেদি মিরাজ হয়, আপনি দেখেন তো আপনি এখানে র্যাঙ্ক করতে পারবেন কিনা, পসিবল? কি মনে না ভাই, হয়? এটা পসিবল না সম্ভবত। পসিবল না, তাই না? কারণ এটা কি, সে একটা সেলিব্রিটি। এখন আপনি কিন্তু অলরেডি ব্র্যান্ড সেলিব্রিটি বিট করতে পারবেন না, গুগল কখনো একটা সেলিব্রিটি ফ্রেসকে এখান থেকে সরায় আপনাকে এখানে র্যাঙ্ক দিবে না, সেক্ষেত্রে আপনার যত ভিজিটর হোক বা যাই হোক, ঠিক আছে, কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সো এরকম কেউ অলরেডি একজন র্যাঙ্কে আছে, তাকে বিট করে আপনার এখানে আসা হয়তো বা পসিবলই না, আর পসিবল হলেও অনেক লেন্দি প্রসেস, অনেক কষ্ট করতে হবে, অনেক খরচ করতে হবে, তারপরে হয়তো আসতে পারবেন, যেটা আমাদের আসলে টার্গেট না। সেম ভাবে আপনার নাম যদি এটা হয়, হয়তো এখানে আপনি এখানে দেখতে পারলেন, এখন এইখানেও কিন্তু বিজনেস প্রোফাইল আছে, সব কিছু র্যাঙ্কে আছে, এটাকেও বিট করা কিন্তু আপনার জন্য খুবই কষ্টসাধ্য এবং সময়ের ব্যাপার, বিশাল একটা সময় লাগবে আপনার এখানে, ইনভেস্ট করতে হবে, অনেক কিছু করতে হবে, তারপরে হয়তো বা আপনি একটা দুইটা লিঙ্ক হয়তো র্যাঙ্কে আসবে এটাকে বিট করে, তাই না? এখন আপনার এই নামটা বা এই নামটা কোনোটাই চুজ করা যাবে না। তাহলে কোনটা চুজ করবেন? আপনার নামের এখানে কিছু মডিফিকেশন করতে পারেন, লাইক আপনার নামের সাথে ডাকনাম মিলিয়ে নিতে হবে। এখন আপনি চিন্তা করতেন ভাই আমার এনআইডিতে, এনআইডির সাথে ব্র্যান্ডিং নেম পুরোটা মিলার কোনো দরকার নেই। এনআইডির নামটা দিয়ে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট যখন করব, কিভাবে করতে হবে, কোথায় কি দিতে হবে, এটা আমরা বলে দিব, সমস্যা নেই, ব্র্যান্ডিং নেমটা এনআইডির সাথে না মিললেও সমস্যা নাই। আচ্ছা, দু একজনের নাম দেন তো, আমি একটু চেক করে দিই, আপনার নামটা চ্যাটে লিখেন, দু একজন, সবার লাগবে না, আমি একটু চেক করে দিচ্ছি ব্র্যান্ডিং নেম। একটা না, একটা ওয়ার্ডের নাম, যাদের একটা ওয়ার্ডের নাম নিব না আমি, নাম অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ডের হইতে হবে, একটা ওয়ার্ডে আসলে প্রফেশনাল নাম হয় না। আচ্ছা, শরীফুজ্জামান রাসেল মনে হচ্ছে এটা খালি আছে, এখানে একজনের আছে, এটা হইতে পারে আপনারই অ্যাকাউন্ট।
সো ওইরকম কিছু কিন্তু নাই, আপনি এই নামটা সুন্দর মতোই নিতে পারেন, ভালো নাম। আচ্ছা, তারপরে একটা অক্ষরের নাম নিচ্ছে না। বেটার হয় হচ্ছে দুইটা অক্ষর যদি হয় এরকম, বা দুইটা শব্দ যদি হয়, সেটা নামের ক্ষেত্রে, ব্র্যান্ডিং নেমের ক্ষেত্রে বেটার। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়তো বা তিনটা ওয়ার্ডে যাইতে পারেন আপনি, বাট দুইটা ওয়ার্ডে যাওয়াটা বেটার। আচ্ছা, কাজী রাশেদ বিন জামান, আহ, এটাকে শর্ট করেন, এটাকে শর্ট করেন, ঠিক আছে, এটাকে শর্ট করে আপনি নামটা সেট করতে হবে। ব্র্যান্ডিং নেমটা, এত বড় ব্র্যান্ডিং নেমটা আসলে আপনার জন্য বেটার হবে না খুব একটা। তারপর সার্চ করে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। ওকে ভাই, আমার হচ্ছে নিক নেম হচ্ছে রিজু, বাট আমার এমনি সার্টিফিকেট বা অন্যান্য সবকিছুতে কাজী রিশাদ বিন জামান দেওয়া। আচ্ছা আচ্ছা, সো আপনি রিজুটা রাখতে পারেন। সো এখান থেকে দেখেন কোনটা আপনার মূল নেম, যেমন রিশাদ রিজু হইতে পারে, ঠিক আছে, এরকম কিছু একটা। হুম, সেভাবে ঠিক মিলে আছে। একটা ব্র্যান্ডিং নাম তৈরি করতে হবে। আচ্ছা, সো ইবনুল হাসান সম্ভবত এটা খালি আছে, ওরকম নাই রিপিটেড। সো নিতে পারেন, বাকি যেগুলো একটু চেক করে নিবেন সেম পার্সন কিনা, যদি এক একটা এক একজনের হয় তাহলে সমস্যা নেই। শুধু আফজাল কাজ হবে না, শুধু আফজাল যে আপনার নামের কি ডাকনাম নেই, জুয়েল হোসাইন। আচ্ছা, জুয়েল হোসেন স্পেলিংটা একটু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আপনার এখানে সরাসরি কেউ নাই র্যাঙ্কে, নাহলে এটা খুব কমন নেম, নিতে পারেন। স্পেলিং যেহেতু ডিফারেন্ট, অনেকে আছে নামের স্পেলিং একটু ডিফারেন্ট, সো এরাও নিতে পারেন ব্র্যান্ডিং নেম, সমস্যা নেই। মাহমুদুল হাসান সবুজ না দিয়ে মাহমুদুল সবুজ দেন। ভাই আইডি কার্ডে হচ্ছে জাস্ট মাহমুদুল হাসান আছে। সমস্যা নেই তো, এটা সমস্যা নেই। বুঝতে একটু আপনার কথা বোঝা যাচ্ছে না। আইডি কার্ডের সাথে মিলতে হবে এরকম না ব্যাপারটা, আইডি কার্ড তো মাহমুদুল তো মিল আছে। আইডি কার্ডটা আসলে ব্র্যান্ডিং নেমের এখানে ভাইটাল রোল সরাসরি প্রোভাইড করতেছেন আপনাকে, সমস্যা নেই। এমডি নামটা আসলে প্রিফারেবল না, এমডি জিনিসটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বোঝায়। তো বাইরের দেশের ক্লায়েন্ট যখন এমডি দেখবে সে ভাববে হয়তো আপনি কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। সো এটা ম্যানেজিং ডিরেক্টর শর্ট ফর্ম হিসেবে ওরা কাউন্ট করে। সো ব্র্যান্ডিং নেমে এমডি রাখাটা আমরা রেকমেন্ড করি না, তারপরেও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। মিনাজুল আবেদিন সম্ভবত এখানে একটা প্রোফাইল আছে। ভাই আমি এখন একটা নাম আপনার চ্যাট বক্স, এটা একটু সার্চ করেন তো। আস্তে আস্তে দেখতেছি সবগুলো। আচ্ছা, এস এম আরিফ, সো এটা একটু কাস্টমাইজ করতে হবে, মিনাজুল আবেদিন সরাসরি পাওয়া যাবে না, হ্যাঁ। আপনার কি কোনো ডাকনাম আছে মিনাজুল আবেদিন? মিলন, নিকনেম আচ্ছা, মিলন। এম আই, হ্যাঁ, MILON। সো মিনহাজুল মিলন এভাবে ট্রাই করতে পারেন, বা মিনহাজুল আবেদিনের শর্ট ফর্ম করতে পারেন, এটা এম এ মিলনও দেয় অনেকে। তো দেখেন কোনটা ভালো লাগে আপনার, এরকম ট্রাই করতে পারেন, ঠিক আছে, মিনহাজুল মিলন অথবা এম এ মিলন এরকম। ঠিক আছে, so এটাও খালি আছে, নিতে পারেন। এবার কনসেপ্টটা বুঝতে পারছেন? হুসাইন হাসান এগুলো রাখাটাও আমরা রেকমেন্ড করি না, কারণ এইগুলো দেখা যায় যে কমন নেম হয়ে যায় অনেকের, সেম সেম নাম হয়ে যায় না। সো এটা অ্যাভয়েড করে দুইটাই ওয়ার্ড, দেখা গেছে অর্থপূর্ণ নাম দুইটাই এরকম রাখতে, দুইটা ওয়ার্ডে নিতে পারেন। ইশতিয়াক মজুমদার সম্ভবত খালি আছে।
নিতে পারেন। বাকি আশা করি আপনারা একটু খুঁজে যার যার মতন এভাবে নামটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে র্যাঙ্ক করার জন্য সবচেয়ে ইউজফুল লিঙ্ক কোনটা এখানে বলেন তো? আমার এখানে সবচেয়ে ইউজফুল লিঙ্ক হচ্ছে যখন একটা ক্লায়েন্ট সার্চ করবে আমার কাছ থেকে কি নিতে চাচ্ছে, আমার কাছ থেকে নিতে চাচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন সার্ভিস, তাই না? এখন সে সবার প্রথমে সে আমার ওয়েবসাইট আছে কিনা এটা খুঁজবে। সে সবার প্রথমে আমার ওয়েবসাইট আছে কিনা এটা খুঁজবে। এখন আমার ওয়েবসাইট সে পাবে কোথায়? এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক করা আছে, এইখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আসছে। এটা আসছে কখন? যখন দেখা গেছে এই লিঙ্কটাতে প্রচুর ভিজিটর ঢুকতেছে, তখন কিন্তু সে এটা এখানে নিয়ে আসছে গুগল, তাই না? এরকম। এখন ব্যাপারটা হচ্ছে এই লিঙ্কটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে ওয়েবসাইট। এখন একটা ওয়েবসাইট কিভাবে হবে, আমি একটা ওয়েবসাইট পাবো কিভাবে, আমার কার কার ওয়েবসাইট লাগবে? আপনাদের ব্যাচে যারা আছে ওয়েব ডিজাইনের, ইভেন যারা আছে সবারই একটা করে ওয়েবসাইট লাগবে। কারণ এটাতে আপনি প্র্যাকটিস করবেন, এটাতে ক্লায়েন্ট কখনো যদি আপনাকে কাজ দেয় আপনি ইনিশিয়াল স্টেজে এটাতেই কাজ করবেন। আপনি নিজের কিছু কাজ আছে যেগুলো এখানে শোকেস করে রাখবেন। লাইক আপনি ধরেন একটা কিছু বিক্রি করতে যাচ্ছেন একটা দোকান দিয়ে, তো আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে একটা দোকান নেওয়া, ঠিক আছে? এখন আপনি যদি দোকানই না থাকে তাহলে কিন্তু আপনার জন্য ফিক্সড কোনো জায়গা হলো না। ব্যাপারটা আপনি চিন্তা করতে পারেন, ভাই আমি ফুটপাতে সেল করব, বাট এটা কিন্তু কখনো আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে না, তাই না? আপনি একটা প্রোডাক্ট ধরুন ফুটপাতে সেল করবেন, এটা কিন্তু ইন ফিউচারে, যেমন ফুটপাত বলতে আমি এখানে কি বুঝাচ্ছি, লেটস সে আপনি হচ্ছে ফ্রি ডোমেন হোস্টিং এ কাজ করলেন, ঠিক আছে? এখন ওটা ফিক্স থাকবে না, আজকে ফুটপাতে এক জায়গায় বসতেছেন, কালকে হয়তো এখানে আপনাকে বসতে দিবে না, সেরকম। সো ফ্রি ডোমেন হোস্টিং এ যখন কাজ করবেন ওটা তো লাইফ টাইম আপনার জন্য থাকবে না। আর ওটা আপনারও ব্র্যান্ডিং এর কিছু হইলো না, ওটা র্যান্ডম একটা লিঙ্ক দিয়ে আপনাকে দিবে। লেটস সে আমি ক্লায়েন্টকে বললাম যে আমার সাইট এটা একটু চেক করে দেখো, এই যে আমি প্রিভিয়াসলি কাজ করছি, ধরেন আমার লিঙ্কটা এরকম। আচ্ছা, এই লিঙ্কটা দিয়ে ক্লায়েন্টকে যদি বলে এটা আমার পোর্টফোলিও সাইট চেক করো, এখন আপনাকে যদি দিই এই লিঙ্কটাতে দিলেই কি আপনি সাথে সাথে এই লিঙ্কটাতে ঢুকবেন বলেন তো? না না। ভাইয়া, বিকজ হচ্ছে ডকুমেন্টটা প্রফেশনাল না। প্রফেশনাল আর ঝামেলা মনে হচ্ছে না? একটু ফিশিং মনে হচ্ছে না? জি। ক্লায়েন্ট এর থেকে বেশি চিন্তা করে, তাই না? সো তারা কিন্তু তার কাছে যেহেতু অপশন আছে, সে কিন্তু এই লিঙ্কটাতে তো ঢুকবেই না, আপনার মেসেজের হয়তো বা রেসপন্স করবে না, ঠিক আছে? এটা আপনারা মার্কেট প্লেসে গেলেই এই ব্যাপারগুলো খুব ভালো বুঝতে পারবেন। সো আগে থেকে আপনাকে এই বিষয়গুলো প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনার লাগবে একটা প্রফেশনাল লিঙ্ক যেটা আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারেন। কেমন? আপনার ব্র্যান্ডিং নেমের মতন করে একটা ডোমেন, লাইক আপনার ব্র্যান্ডিং নেম ধরেন যেটা, যেমন আমার ব্র্যান্ডিং নেম যেটা, আমার ডোমেনটা যদি দেখেন আমি কিন্তু হুবহু মিল রাখছি, দেখেন। সে সর্বপ্রথমে এখানেই ভিজিট করবে, সে কিন্তু এই লিঙ্কটা আমি যদি ক্লায়েন্টকে দিয়ে বলি এটা আমার ডোমেন বা এটা আমার পোর্টফোলিও সাইট চেক করো, সে কিন্তু সাথে সাথে চেক করবে কোনো কিছু চিন্তা না এখানে কি করে। একটা কোয়েশ্চেন করব? হ্যাঁ, আচ্ছা, বলেন। ওই অনেক সময় দেখা যাচ্ছে যে নাম নাম ব্র্যান্ডিং নাম অনুযায়ী হচ্ছে ডোমেনটা পাওয়া যাচ্ছে না। তখন আমরা কি করবো? সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, ব্র্যান্ডিং নাম আমরা যেটা করবো ওই অনুযায়ী যাবতীয় প্রোফাইল, যেগুলো লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, বা হচ্ছে ইনস্টাগ্রাম বলেন, বা ফাইবার, আপওয়ার্ক, পিপল প্রোডাক্ট, যে প্রোফাইল গুলো থেকে সিমিলার নাম রাখবো, নাকি হচ্ছে যদি ডোমেন না পাই ওই ডোমেন যে নামে পাবো ওই নামে লিখবো শুধু? সবগুলোই ব্র্যান্ডিং নেমের উপরে হবে, আর ব্র্যান্ডিং নেমের উপরে ডোমেন পাওয়া যাবে, পাওয়ার সিস্টেমটাও দেখাই দিব, ঠিক আছে? আর এই অ্যাকাউন্টগুলো কখন খুলবেন? এই অ্যাকাউন্টগুলো যখন আপনাদের ব্র্যান্ডিং ক্লাসে খুলতে বলবে তখন, এখন নিচ থেকে খোলার দরকার নাই, ঠিক আছে? যারা অলরেডি আছে তারটাও কি করতে হবে ব্র্যান্ডিং ক্লাসেই বলে দিবে। সো আজকের কাজটাই জাস্ট হতো আপনাদের নামটা সিলেক্ট করা, এন্ড আজকের ক্লাস ডোমেন হোস্টিং কি কিভাবে কি করতে হয় এটার বিস্তারিত। আর ডোমেনটা পাওয়া যাবে কিনা চেক করার সিস্টেমটা আমি এখনই দেখাই দিব। আচ্ছা, সো আপনার ব্র্যান্ডিং নেম ধরে নেন কোনো একটা, ঠিক আছে? লেটস সে এটা আপনার ব্র্যান্ডিং নেম। আপনি একটা ওয়েবসাইটে চলে যান, এরকম অনেক ওয়েবসাইট আছে, এর মধ্যে আপনি কোড ব্যানবির অথরাইজ সাইটে যাইতে পারেন চেক করতে চাইলে, বা আর অনলাইনে আরো সাইট আছে ওগুলো যাইতে পারেন, joraiti.com। আচ্ছা, এইখানে এই যে বক্সটা আছে এই বক্সে আপনি আপনার ব্র্যান্ডিং নেমটা সার্চ দিয়ে দেখতে পারেন এই নামে ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। আমি এটা কপি করলাম, এখানে নিয়ে আমি পেস্ট করব, লাস্টে দিব ডট কম, কারণ ডট কমটাই সবচেয়ে পরিচিত এবং ট্রাস্টেড ডোমেইন নেম এক্সটেনশন। অনেকে ডট পি, ডট টেক অনেক কিছু সাজেস্ট করে, বাট আমাদের এন্ড থেকে আমরা এটা সাজেস্ট করি না। এটা আপনি নিতে চাইলে আপনি নিজে রেখে নিতে পারেন, অ্যান্ড ইন ফিউচারে এগুলো রিনিউ করা, বিশেষ করে প্রাইজের কেসগুলো অনেক
কমপ্লিকেটেড, ঠিক আছে? তো বেস্ট অপশন হচ্ছে ডট কম ডোমেইন নেওয়া। লাস্টে আমরা ডট কম ডোমেইন দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে মাঝখানে যে ফাঁকাটা আছে স্পেসটা কেটে দিব, দ্যাটস ইট। এখন আমি চেক করে দেখব বড় হাতের বা ছোট হাতের কিছুই ম্যাটার করে না, ঠিক আছে? সবই ছোট হাতেরই হয় ডোমেইন নেম অটোমেটিকলি। সো বড় হাতের দিয়ে চেক করেন, ছোট হাতের দিয়ে চেক করেন, একই কথা। সো এটা কংগ্রেচুলেশন, এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল নাই, হইতেই পারে হয়তো আপনার নামটা কমন বা কেউ একজন নিয়ে ফেলছে, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি লেটস সে আমি আরেকটা ডোমেইন নেম যদি সার্চ করি, আরেকজনের ব্র্যান্ডিং নেম, মাঝখানে যে স্পেসটা কেটে দিব, লাস্টে ডট কম বসাই দিয়ে চেক করব, ঠিক আছে? এরকম। এখন দেখা যাক আমি কারোটা পাই কিনা যে যার ডোমেনটা অলরেডি টেকেন। ধরেন এইটা, এটা তো খুবই কমন নেম, এটা পাওয়া যাবে না। এটা খুবই কমন নেম, অলদো এটা এটা ব্র্যান্ডিংও হবে না মনে হয়, কারণ সাব্বির হোসেন তো অনেক কমন। আরেকটা ট্রাই করি। আচ্ছা, এই ডোমেনটা অলরেডি টেকেন, রাইট? এখন এরকম যদি হয় যেখানে স্পেস ছিল ওইখানে জাস্ট আপনি একটা হাইফেন ইউজ করবেন। এখন আপনি চিন্তা করতে পারেন এটা কি প্রফেশনাল কিনা, অবশ্যই প্রফেশনাল। গুগলে র্যাঙ্ক হবে কিনা, অবশ্যই গুগলে র্যাঙ্ক হবে, কোনো সমস্যা নেই। সো এইভাবে নিলেও কোনো সমস্যা নেই, আপনি এইভাবে চেক করে দেখবেন। এইভাবে চেক করলে 90% কেসে আপনার এমন হবে যে এটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এই যে। তখন আপনি চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? কন্টিনিউ করেন। প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমার দেখা যে নাম ধরেন আমার শারফুজ্জামান রাসেল, এই ক্ষেত্রে একটা ডোমেইনই আমি চালাইতে চাচ্ছি, মানে আমার একাধিক ডোমেইন দরকার নেই। নামটা তো ডোমেইন হিসেবে সাধারণত মানুষ সহজ ডোমেইন নেম চায়। এই ক্ষেত্রে আমি আমার ব্র্যান্ডিং এর জন্য পুরা শারফুজ্জামান রাসেলই লেখা লাগবে, না আমি এমন করতে পারি না যে রাসেল মানে সহজ স্পেলিং থাকতে হয় কারণ বললে হয়। আমি যদি শারফুজ্জামান রাসেল বলি, এটা উচ্চারণ আমার স্পেলিংও বলে দেওয়া লাগবে। সহজের জন্য হতে পারে রাসেল, কোডার রাসেল বা সামথিং এরকম। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন ব্র্যান্ডিং নেমটা বিষয়টা এরকম, এখন আপনার নামটা যাতে মানুষ সহজে বুঝে, কেউ আপনাকে পরিচয় জিজ্ঞেস করলে আপনি বললেন আমার নাম এইটা, এখন সে যাতে গুগলে সার্চ করে আপনাকে দেখতে পারে আপনি আদৌ কাজ জানেন কিনা। আপনার আপনার নামটা যদি এতই কমপ্লেক্স হয় যে আপনি বললে সেই স্পেলিং করতে পারবে না, তাহলে তো আসলে ব্র্যান্ডিং নেমের ক্ষেত্রে ওই জিনিসটা আসলে প্রপার হইলো না, তাই না? আমি বুঝাতে পারছি? ব্যাপারটা শুধুমাত্র ডোমেইনের কেসে না। ধরেন আপনার কারো কাছে শুনলো যে অমুক ওয়েবসাইট নিয়ে বা ডিজাইন নিয়ে কাজ করে, সে গুগলে সার্চ করে আপনাকে বের করে ফেলতে পারবে, এত এরকম হইতে হবে ব্র্যান্ডিং নেম। এখন আপনি তো আর কাউকে গিয়ে গুগলে সার্চ করে দিয়ে আসবেন না, তাই না? ধরেন আপনি কোন একটা জায়গাতে একটা স্পিচ দিতে গেছেন, আপনার নামটা শুনে যে সার্চ করে দেখলো যে এই ভাই কি নিয়ে কাজ করে, আর আপনি যদি সার্চ না করতে পারে তাহলে তো সমস্যা। সো স্পেলিংটা যাতে ওইরকমই হয়, আর স্পেলিং করতে পারবে আশা করা যায়, যদি নাম আপনি প্রনাউন্স ঠিক মতো আমার করতে একটা পারেন। প্রশ্ন আছে। হ্যাঁ। সেটা হচ্ছে যে আপনি যেখানে আছেন মামুনুর হাইফেন দিয়ে রশিদ লিখছেন, এখন হুম। কি যে অন্য কেউ যে আমাদের সার্চ করে সেক্ষেত্রে কি উনি মামুনুর রশিদ লিখে সার্চ করবেন নাকি মামুনুর হাইফেন রশিদ লিখে না, সার্চ করবেন? হাইফেন রশিদ দিয়ে সার্চ করা লাগবে না, সে মামুনুর রশিদ নর্মালি সার্চ করবে। এন্ড আপনি এটা তো সাবমিট করবেন গুগলের কাছে আপনার নামের হ্যাঁ। আন্ডারে, তখন এটাই র্যাঙ্কে আসবে। যেমন আলমগীর এইচ কবির লিখে সার্চ করছি আমি না নর্মালি, আমার নামে যদি ডোমেইনে যদি ড্যাশ থাকতো ড্যাশ দিয়েই আসতো। এখানে ড্যাশ দিয়ে সার্চ করতে হবে না, এখানে নর্মালি সার্চ করবে মানুষ। বুঝতে পারছি। আচ্ছা,
আচ্ছা, এখন একটা ডোমেইন নেম আপনি পেয়ে গেলেন। এখন একটা ডোমেইন নেম নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সর্বপ্রথম ব্যাপার, এই ডোমেইনটা আপনি একদিনের জন্য কিনতেছেন না। 1 বছর পরে এটার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আপনাকে আবার এটাকে রিনিউ করতে হবে। কেন রিনিউ করতে হবে? কারণ এইটা আপনার তখন ব্র্যান্ড। এইটা থেকে আপনাকে ক্লায়েন্ট আসে, এইটা থেকে আপনার এইখানে আপনার প্রচুর অ্যাসেট আছে, আপনি কাজ করছেন ওগুলো আছে, অনেক কিছু এইখানে কিন্তু আছে, তাই না? এখন এই জিনিসটা যদি পরবর্তী বছর আপনি আর নতুন করে নিতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা। কেন নিতে পারবেন না? দেখেন, কিছু বিষয় থাকে। একটা হচ্ছে রিনিউ প্রাইজ আটকায় দেয়। আপনি দেখা গেল এই ডোমেনটা আপনি যখন নিয়ে কাজ করতেছেন, যখন দেখবে এই ডোমেনটা আপনার একটা ভ্যালুয়েবল ডোমেন, এখানে প্রচুর ক্লায়েন্ট আসতেছে বা আপনার জন্য ইম্পর্টেন্ট, এইটা ডোমেন হোস্টিং প্রোভাইডার যদি গেস করে ফেলে বা ফাইন্ড আউট করে ফেলে, আপনার কাছ থেকে প্রচুর চার্জ দাবি করবে। তারা বলবে এটা কোনো সমস্যা হয়েছে বা কিছু একটা হয়েছে, আপনাকে এখন $এত বা এত টাকা চার্জ করতে হবে বা এত টাকা দিতে হবে এটাকে রিনিউ করার জন্য, না হলে রিনিউ হবে না, বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন ইন ফিউচারে আপনি এখানে রাখলেন না, আপনার হয়তো কোনো একটা কারণে আপনাকে এটা অন্য কোথাও নিয়ে যাইতে হবে ম্যানেজমেন্টের জন্য, বা যে কোনো কারণে হোক, আপনার এটা কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? তখন যাতে আপনাকে ট্রান্সফার করার যে অপশনটা, এইটা তারা অ্যালাউ করে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। দুইটা ব্যাপার গেল। ঠিক আছে? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ডোমেইনটা এই ডোমেইনটা যাতে করে ক্লিয়ার হয়। ক্লিয়ার কেমন? যাতে অনলাইন থেকে আপনার ইনফরমেশন লিক না হয়। একটা ওয়েবসাইট আছে, হুইচ.কম। সো হো ইস.কম। এখানে এই যে উপরে যে ছোট্ট বক্সটা, এখানে যদি কোনো ডোমেইন লিখে সার্চ করেন, আপনি এই ডোমেইনের বিস্তারিত বের করে ফেলতে পারবেন। ধরেন আমি একটা ডোমেইন লিখে সার্চ করলাম, ডোমেইনটা এটা, বিস্তারিত এখানে লেখা আছে। ডোমেইনটা কে রেজিস্ট্রেশন করছে দেখেন তো, কোথা থেকে রেজিস্ট্রেশন করছে, অ্যাড্রেস, তার ফোন নাম্বার, যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন আপনার কি মনে হয় এই জিনিসগুলোকে ওপেন থাকা ভালো হইলো? না ভাইয়া, না, এটা হচ্ছে অবশ্যই। অবশ্যই ভালো না। আচ্ছা, ইনজেক্ট। চ- চলেন আমাদেরটা চেক করি, আমাদের যে কোনো একটা চেক করি। হ্যাঁ, আমারটা দেখে সার্চ করলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে সব ইনফরমেশন আছে। ডোমেনটা কে সার্চ করছে? ডোমেইন অ্যাডমিন। অর্গানাইজেশন হুই সাইট। নাম্বার, মূল ডোমেইন কোম্পানির যে নাম্বারটা, মানে একবার পুরো ওয়ার্ল্ডের ডোমেইন যারা ম্যানেজ করে। অ্যান্ড ইমেল হচ্ছে এটা। দেখেন তো আমাকে কি কোনো ইনফরমেশন লিক হইলো? দুইটা পার্থক্য বুঝতে পারছেন? জি তাহলে হ্যাঁ। আমাদের ডোমেইন নেওয়ার জন্য কোন ওয়েবসাইটটা ভালো হবে? হুম, আস্তে আস্তে যাচ্ছি। সো এইটাকে বলা হচ্ছে হুই সাইট সিকিউরিটি। এইটা প্রোভাইড করতেছে কিনা এটাও এনশিওর করে না। বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট প্রবাবলি তারা এটা প্রোভাইড করবেন না। বাট আপনাদের অ্যাজ এ ওয়েব ডিজাইন ডেভেলপার আপনাকে অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি এই জিনিসটা এনশিওর করতেছেন। ঠিক আছে? এটাকে বলে হুই সাইট সিকিউরিটি। এটা যাতে আপনাকে প্রোভাইড করে, এটা পেইড হোক বা তার প্যাকেজের সাথে ফ্রি হোক। বুঝতে পারছি ভাইয়া। এটা কি ভাইয়া লাইক দ্যাট হচ্ছে যে এসএসএল কমার্স যেগুলো তো দেয় ওগুলা ইনক্রিপ্ট থাকলেও কি এটা লিক করে এটা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। এসএসএল সার্টিফিকেট যেগুলোতে থাকে যে ডোমেন গুলোতে, ওগুলো অ্যাড করা থাকলেও কি এটা লিক করে এই ওয়েবসাইট গুলো? হ্যাঁ, এসএসএল সহ সাইডে তো এসএসএল আরেকটা বিষয়। এসএসএল আলাদা বিষয়। এসএসএল আপনার পরবর্তীতে আসতেছে, ওটা তো আমি ওয়েবসাইটটা ইম্পর্টেন্ট একটা বিষয়, আলাদা বিষয়, এসএসএলটা আলাদা বিষয়। আচ্ছা, সো এই তিনটা বিষয় ডোমেনের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে একটা ডোমেইন কিনলে পরবর্তী বছর রিনিউর সময় আমাকে আটকাই দিবে কিনা, এটা। দ্বিতীয় হচ্ছে আমি যদি ট্রান্সফার করে নিয়ে যেতে চাই কোথাও, আমি পারবো কিনা। আরটা হচ্ছে আমাকে হুই সাইট সিকিউরিটি প্রোভাইড করবে কিনা। এই তিনটা বিষয় দেখবেন হচ্ছে ডোমেইনের ক্ষেত্রে। হ্যাঁ, ডোমেইন হোস্টিং যেখান থেকেই পারচেস করেন। আরেকটা হচ্ছে হোস্টিং। হোস্টিং কি জিনিস? এই যে ডোমেইনটা যে কিনলাম, আমরা যে নামটা যে কিনলাম,
এই নামের এখন ওয়েবসাইট তৈরি করতে হবে, তাহলে জায়গা লাগবে, তাই না? এখন আপনার এই জায়গাটা কোন জায়গায় হবে বা এই জায়গাটা কোথা থেকে পাবো আমি সেটা, যেমন আপনি একটা কম্পিউটার কিনলেন, কম্পিউটার কিনলেই তো হবে না, কম্পিউটারে তো অবশ্যই একটা ডিস্ক লাগবে বা একটা স্টোরেজ লাগবে যেখানে আপনার কম্পিউটার ফাইলসগুলো থাকবে, কম্পিউটার রান করবে, তাই না? শুধু কম্পিউটার কিনে রাখলে, মনিটর কিনে রাখলেন, কোনো হার্ড ডিস্ক নাই, কোনো জায়গা নাই, তাহলে তো আর রান করবে না ওরকম। সো একটা ডোমেন কেনার পর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, এখন একটা হোস্টিং কি হয়, এখন অনেকে চিন্তা করতে পারেন সার্ভার, সার্ভার আর হোস্টিং এর মধ্যে পার্থক্য আছে। সার্ভার হচ্ছে এরকম কিছু একটা জায়গা, খুবই সুরক্ষিত একটা জায়গা যেখানে হয়তোবা হিউজ একটা স্টোরেজ একটা সুপার কম্পিউটারের মাধ্যমে ম্যানেজ করা হচ্ছে। ধরেন লক্ষ লক্ষ জিবি স্টোরেজ এখানে আছে। এখন আপনার তো এই পুরো এরকম একটা সার্ভার সেট আপ করা পসিবল না যেটা 24 ঘন্টা সার্ভিস দিবে, যে যখন ওয়েবসাইট সার্চ করবে ওয়েবসাইটটা লাইভে থাকবে। এখন আপনি কি করতে পারেন, আপনি এরকম একটা জায়গা থেকে আপনি কোনো একটা ছোট্ট একটা পার্ট কিনে নিতে পারেন 1 বছরের জন্য বা আরও বেশি সময়ের জন্য, 1 বছরের জন্যই নর্মালি কিনে। এখন আপনি ধরেন এইখান থেকে হয়তো 5 জিবি একটা জায়গা আপনি কিনে নিলেন আপনার ডোমেন হোস্ট করার জন্য। এখন এটা আপনার ডোমেন নেমের সাথে তারা কানেক্ট করে দিল। এখন আপনি এই জায়গাটা সব সময় যে কোনো সময় অ্যাক্সেস করতে পারেন, কাজ করতে পারেন, ওয়েবসাইট তৈরি করতে পারেন। কেউ এসে আপনার ডোমেন নেম লিখে সার্চ করলেই আপনার ওয়েবসাইটটা দেখতে পারে। মানে এই পুরো জিনিসটা হচ্ছে সার্ভার। আর এই যে যেখানে আপনি আপনার ওয়েবসাইটটাকে হোস্ট করলেন এটুকু কি বলেন, এটুকু কি? পুষ্টি। হোস্টিং, এক্স্যাক্টলি। ঠিক আছে। এখন একটা হোস্টিং কেমন হইতে হবে, একটা হোস্টিং হইতে হবে সুপার ফাস্ট এবং সিকিউরিটি যাতে থাকে। সিকিউরিটি কেমন থাকবে আমরা একটু দেখি। আচ্ছা, আমি এখন জাস্ট আমাদের ওয়েবসাইট থেকে কোডমেমরির নিজস্ব ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখাবো, বাট আপনাদের জন্য ম্যান্ডেটরি না যে আপনি এইখান থেকেই পারচেস করেন। আপনাদের সবারই ডোমেন হোস্টিং লাগবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমাদের এই কোর্সটা কন্টিনিউ করতেছেন। বাট আপনি যে কোনো জায়গাতে পারচেস করতে পারেন, বাট কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো আমি ক্লিয়ার করতেছি। কারো যদি মনে হয় এই কোডমেমরির যে হচ্ছে অথরাইজ সাইট আছে জোরাইটি, এখান থেকে পারচেস করতে চান আপনারা পারচেস করতে পারেন, আপনাদের স্টুডেন্টদের ক্ষেত্রে আলাদা এক্সট্রা সাপোর্ট দেওয়া হবে। বাট এটা আপনাদের জন্য ম্যান্ডেটরি কোনো বিষয় না, আপনি যে কোনো জায়গা থেকেই নিতে পারেন, আপনাদের জন্য এটা ওপেন। আচ্ছা, এখন এইখানে ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই একটা হোস্টিংয়ে কি কি ব্যাপার মাথায় রাখতে হয়। একটা হোস্টিংয়ে স্পেস মানে জায়গা হবে কতটুকু সেটা। এখন জায়গার ব্যাপারটা কি, জায়গা হচ্ছে ধরেন 1 জিবি, 2 জিবি, 5 জিবি, 10 জিবি। যেন আপনি যদি আপনার ফোনের স্টোরেজ দেখেন 64 জিবি, 128 জিবি, 256 জিবি, এরকম সো অন, তাই না? ওইরকম স্টোরেজ যত বেশি আপনি বেশি থেকে বেশি ফাইল সেখানে স্টোর করতে পারবেন। এরকম স্টোরেজ যত বেশি আপনি বেশি থেকে বেশি ওয়েবসাইট সেখানে তৈরি করতে পারবেন। ঠিক আছে। এখন আপনি চিন্তা করতে পারেন আমাদের আসলে কোনটা লাগবে। আপনি 1 জিবি যদি নেন, আপনি সেখানে যদি একটু বড় মানের সাইট করেন তাহলে হয়তো 2টা সাইট করতে পারবেন। আপনি যদি একটু ছোট বা সাইট করেন, ধরে নেন আপনি 250-300 এমবির একটা সাইট করবেন, এরকম সাইট আপনি হয়তো 3টা বা কিছু কিছু ক্ষেত্রে 4টা সাইট আপনি করতে পারবেন। ঠিক আছে। এখন এটা দিয়ে কি কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ, কন্টিনিউ করতে পারবো। বাট আপনি হয়তো 2টা 3টা অ্যাসাইনমেন্ট জমা দিলেন, স্টোরেজটা ফুল হয়ে গেল, আপনি জাস্ট ওয়েট করবেন, আপনার অ্যাসাইনমেন্ট যখন মার্কস দিয়ে দিবে আপনি আবার রিমুভ করে নতুন সাইট করতে পারবেন। ঠিক আছে। এরকম 2 জিবির ক্ষেত্রেও তাই। সো 2 জিবির ক্ষেত্রে আপনি একটু বেশি সময় পাবেন, আপনি হয়তো বা এখানে 6টা থেকে 8টা সাইট করতে পারবেন ইজিলি। দেন আপনার যেগুলো অ্যাসাইনমেন্টের মার্কস দিয়ে দিচ্ছে ওগুলো রিমুভ করে আবার নতুন কাজ করতে পারবেন। এখন কারো কারো চিন্তা হইতে পারে যে আমি যে কাজগুলো করতেছি এগুলো তো আমার পোর্টফোলিও, এগুলো তো আমার ইন ফিউচারে লাগবে, আমি ক্লায়েন্টকে দেখাইতে পারবো, আমি প্র্যাকটিস করব। জানালা দিয়ে তাকায় দেখেছি তো। মিউট করেন। সো ভাই আলো দেওয়া। আমি কার জানি ভয়েস শুনতে পাচ্ছি, একটু মিউট করতে হবে। আফজাল হোসেন মিউট করেন, হ্যাঁ। আচ্ছা, সো এখন আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে আপনি যদি এইগুলো রাখতে চান তাহলে আপনাকে একটু বড় স্টোরেজের দিকে যাইতে হবে, সেটা হইতে পারে 3-4 জিবি বা 5 জিবির মতো একটা স্টোরেজ নিতে হবে। সেক্ষেত্রে আপনি 15 থেকে 20টা সাইট কিন্তু খুব সুন্দর মতন করতে পারবেন। স্টুডেন্ট ডিসকাউন্ট পাবেন কি? হ্যাঁ, আমি একটু পরে স্টুডেন্ট ডিসকাউন্ট নিয়ে আসতেছি। স্টুডেন্ট ডিসকাউন্টটা শুধুমাত্র কোডবেনবিডির স্টুডেন্টদের জন্যই, সেটা একটু পরে আমি জানাচ্ছি আপনাদেরকে।
আচ্ছা, এখন তারপর কি আছে, তারপর হচ্ছে ফ্রি এসএসএল ইনস্টল। আচ্ছা, ফ্রি এসএসএল ইনস্টল কি, এসএসএলটা আসলে পেইড সার্ভিস। এটা কিছু কিছু প্যাকেজের সাথে ফ্রি দেওয়া হয়, ঠিক আছে। কোনো প্রোভাইডারের যদি দেখা যায় বাল্ক বা আনলিমিটেড ওয়েবসাইটের জন্য কেনা থাকে তার বাৎসরিক, সে কিন্তু চাইলে সব প্যাকেজের সাথে ফ্রি দিতে পারে এসএসএলটা। এসএসএলটা কেমন? এসএসএলটা হচ্ছে একটা ওয়েবসাইটের সিকিউরিটি। যেমন এই ওয়েবসাইটটা দেখেন, কোনো ওয়ার্নিং বা কিছু দিচ্ছে না আপনার ব্রাউজার আপনাকে, কারণ কি, এই যে এটা কানেকশন ইজ সিকিউর। আমি যদি এখন দিই নট সিকিউর, এরকম একটা ওয়েবসাইট আপনাকে দেখাই, এই ওয়েবসাইটগুলো দেখতে যে এরকম। সো এরকম একটা ওয়েবসাইট কিন্তু ক্লায়েন্ট ভিজিট করলে বা মানুষ ভিজিট করলে এটাতে বেশিক্ষণ স্টে করতে চাইবে না, সে মনে করবে এটা সিকিউরড না ওয়েবসাইটটা। সো এই সিকিউরিটির যে সার্টিফিকেট, এটা প্রোভাইড করার জন্য এটাকে বলে এসএসএল। সো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে সিকিউরিটিটাকে এনশিওর করে এবং সাইটটাকে সিকিউর দেখায়। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্রি ডট কম ডোমেন, মানে এই প্যাকেজের সাথে একটা ডট কম ডোমেন আপনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার দরকার, একটাই আপনাদের জন্য এনাফ। এখন আপনি চিন্তা করতে পারেন, কেন আমি এটার সাথে আমি কেন নিব? আমি তো এক জায়গাতে হোস্টিং কম পাইলাম, এক জায়গাতে ডোমেইনের প্রাইস কম পাইলাম, এভাবে নিব আমি। হ্যাঁ, আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। ধরে নেন আপনি কাজ করতেছেন, হঠাৎ করে আপনার ডোমেন হোস্টিংয়ে প্রবলেম হইলো। এখন আপনি এটা কার কাছে যাবেন? ডোমেইন প্রোভাইডার কাছে গেলেন, ডোমেইন প্রোভাইডার বললো আসলে তো ডোমেইনে কোনো প্রবলেম নেই, এটা হোস্টিং এর প্রবলেম, হোস্টিং প্রোভাইডারের কাছে যান। হোস্টিং প্রোভাইডারের কাছে গেলেন, হোস্টিং প্রোভাইডার আপনাকে ওই একই কথা বললো, না না হোস্টিং এ তো কোনো প্রবলেম নাই, এটা ডোমেইন থেকে মনে হয় প্রবলেম হয়েছে, ডোমেইন প্রোভাইডারের কাছে যান। এখন আপনি কি করবেন? এটা একটা অকওয়ার্ড সিচুয়েশন না? সো আমরা এই সিচুয়েশনে পড়তে চাই না। আমরা ডোমেইন অ্যান্ড হোস্টিং এক জায়গা থেকেই নিব, যাতে করে যেটাই হোক প্রবলেম, ওদেরকে নক দিলেই তারা যাতে আমাকে সলিউশনটা করে দেয়, যাতে এক্সকিউজ না দিতে পারে ডোমেনের প্রবলেম হচ্ছে, ডোমেন হোক, প্রবলেম হোক, হোস্টিং এর প্রবলেম হোক, যেটাই হোক তারাই যাতে সমাধান করে দেয়। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা আনলিমিটেড ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথের ব্যাপারটা একটু কমপ্লেক্স। ব্যান্ডউইথের ব্যাপারটা হচ্ছে আপনি আপনার সাইডে কি পরিমাণ ভিজিটর আসতে পারতেছে, কি পরিমাণ ভিজিট। এখন একটা ওয়েবসাইট কিন্তু চাইলেই ধরেন লাখ লাখ কোটি কোটি মানুষ ভিজিট করতেছে আর ওয়েবসাইটটা রান করতেছে, ব্যাপারটা এরকম না। সার্ভারের উপরও এটা লোড পড়ে। সো সার্ভার কি পরিমাণ লোড নিবে ভিজিটর যখন আসবে, এটাকে বলে ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ যখন শেষ হয়ে যায়, ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়, আমরা বলি সার্ভার ডাউন বা এরকম কিছু বলি। অনেক সময় আমরা দেখি অনেক ওয়েবসাইটে ডাউন থাকে হঠাৎ করে, বাকি বেশি ভিজিটর চলে আসলেই ওয়েবসাইটটা ডাউন দেখায়, এগুলোকে বলে ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে এটা ফ্রি ডোমেন হোস্টিং পাওয়া যায়। হ্যাঁ, ফ্রি ডোমেন হোস্টিং হয়তো কিছু কিছু প্রোভাইডার বা কিছু কিছু ওয়েবসাইটে পাওয়া যায়, বাট হোয়েন দি প্রোডাক্ট ইজ ফ্রি, ইউ আর দি প্রোডাক্ট। সো আপনার হয়তো কোনো রিসোর্স তারা নিয়ে নিবে, বা দেখা গেল আপনি এটা ইউজ করতেছেন, হঠাৎ করে সাইটটা অফ হয়ে যাবে, বা আপনি পেইড থিম প্লাগইন উঠাইতে পারবেন না। আমরা ইন ফিউচার আপনাদেরকে পেইড থিম প্লাগইন প্রোভাইড করব। সো এটাই আপনাদের ফ্রিল্যান্সিং শুরুর আগে লাস্ট কস্টিং, ডোমেন হোস্টিংটা। এরপরে যা যা লাগবে পেইড প্রিমিয়াম যা লাগে, ওটা আমরা প্রোভাইড করবো আপনাদের। এটা তো আপনার অ্যাসেট, আপনার লাইফ টাইম থাকবে, এটা আপনাকেই কিনে নিতে হবে। এছাড়া বাকি যা থাকবে, থিম বলেন, পেইড প্লাগইন বলেন, যা আছে এগুলো আমরাই প্রোভাইড করবো আপনাদেরকে। সো সেই এগুলো ইউজ করার জন্য হইলেও আপনার অ্যাটলিস্ট ডোমেন হোস্টিং অবশ্যই প্রিমিয়াম নেওয়া উচিত। যেহেতু ফ্রিল্যান্সিং করতেছেন, সিরিয়াসলি করেন। আসলে এইখানে যদি কম্প্রোমাইজ করার চেষ্টা করেন, দেখা যাবে যে আপনার ক্যারিয়ারের সাথেই কম্প্রোমাইজ হবে। এটা সিম্পল বিষয়, এটা আমরা সবাই বুঝি, তাই না? আর আপনি কম্পিট করতেছেন ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার যারা অলরেডি স্টেবল একটা পজিশনে আছে, তো আপনাকে ওইভাবেই প্রস্তুতি নিয়ে আগাইতে হবে। তাদের সবার কাছে ডোমেন হোস্টিং আছে, আপনি যদি ডোমেন হোস্টিং ছাড়া কম্পিট করতে চান, আপনার দেখা যাবে যে আপনি শুরুতেই দুর্বল হয়ে গেলেন। এই ব্যাপারগুলো আসলে ইম্পর্টেন্ট দেখেই আমরা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আর বিষয়টা এমন না যে এখান থেকে নিতে হবে। আপনি আরো কমে পাইলে যদি এই সবগুলো সার্ভিস পাই, যেগুলো ফিচার সবগুলা তাকে আপনাকে প্রোভাইড করতে পারে তারা, আপনি যে কোনো জায়গাতেই নিতে পারেন, আমাদের এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট সাপোর্টটাও ওইখান থেকেই নিতে হবে, কারণ তাদের সার্ভার তো তারাই সাপোর্ট দিতে পারবে, তো আমাদের ক্ষেত্রে তখন পসিবল হবে না এই হোস্টিং এর সাপোর্টটা আর কি। আর বাকি হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ওয়ার্ডপ্রেসটা, মানে ডোমেন হোস্টিং প্রোভাইডার বলতে যে সে ওয়ার্ডপ্রেস বুঝে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। এখন আপনি যদি কোনো প্রবলেম হয় এবং সেটা ওয়ার্ডপ্রেসের কোনো একটা থিম ধরেন ইনস্টল হচ্ছে না, এখন তাকে গিয়ে বললেন, সে বললো আমরা তো ওয়ার্ডপ্রেসের কোনো সাপোর্ট দেই না, আমরা তো ডোমেন হোস্টিংয়ে প্রবলেম হলে সাপোর্ট দেই, ডোমেন হোস্টিংয়ে তো কোনো প্রবলেম নেই। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ তারা যদি এই ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা নাই বুঝে, তা আপনার কিন্তু প্রপার সাপোর্ট তারা দিতে পারবে না। সো এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আনলিমিটেড ডেটাবেস। ডেটাবেসের ব্যাপারটা হচ্ছে যে কয়টা ডেটাবেস আছে ওই কটা ওয়েবসাইট করা যায়, একটা ওয়েবসাইট একটা ডেটাবেস খরচ করে। সো এখন আপনার যদি ডেটাবেস থাকে হচ্ছে 3টা, আর আপনার যদি 50 জিবি জায়গাও দেয়,
আপনি 50 জিবি জায়গায় হয়তো বা আপনি চিন্তা করতে পারেন আমি হয়তো 150-200 ওয়েবসাইট তৈরি করতে পারবো, বাট না, যেহেতু আপনার ডাটাবেস আপনাকে লিমিট করে দেওয়া হয়েছে 3টা, আপনি সর্বোচ্চ 3টা ওয়েবসাইটই করতে পারবেন। এতে যদি আপনার পুরো স্টোরেজ খালিও থাকে আপনার কিছু করার নেই এখানে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন তাহলে এত বড় স্টোরেজ কিনে লাভ কি? আসলে যাদের একটা ওয়েবসাইটই অনেক বড়, ধরেন দারাজ.কম, অ্যামাজন.কম, এগুলো ওয়েবসাইটগুলো কি হয়, অনেক বড় হয়। তো তাদের আসলে ডাটাবেসটা ইম্পর্টেন্ট না, একটা ওয়েবসাইটই বিশাল স্টোরেজ নিয়ে হয়তো বা রান করে। তো তাদের ব্যাপারটা আলাদা, বাট আমাদের ক্ষেত্রে ওইরকম না বিষয়টা। আমাদের দরকার হবে প্রচুর ওয়েবসাইট, একের পর এক প্র্যাকটিস করব, একের পর এক ক্লায়েন্টের কাজ করব, নিজের পোর্টফোলিও করব। সো আমাদের ডাটাবেস দরকার হবে প্রচুর। তারপর আছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। এটা আমরা কিন্তু আপনাদেরকে আনলিমিটেড প্রোভাইড করছি সবকিছু, যেহেতু আমাদের নিজস্ব সার্ভার, এই জন্য। বাকি দেখে নেবেন কোথা থেকে নিচ্ছেন। আনলিমিটেড না হলেও অ্যাটলিস্ট যাতে 15-20টা করে থাকে, ডাটাবেসটা যে 15-20টা থাকে, আপনার ব্যান্ডউইথটা যাতে অ্যাটলিস্ট একটা 20 থেকে 50 জিবি ব্যান্ডউইথ থাকে মান্থলি, এই ব্যাপারগুলো আপনাকে এনশিওর করে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে ওয়েব মেল, যেমন info@codemanbd.com, admin@codemanbd.com, এরকম ইমেল থাকে না, ওয়েব মেল যেটাকে বলে, প্রফেশনাল মেল। এই ইমেলটা আপনাদের আনলিমিটেড দরকার হবে না অলদো, বাট আমাদের কাছে যেহেতু অপশন আছে আমরা প্যাকেজের সাথে আনলিমিটেড প্রোভাইড করতেছি। তারপর হচ্ছে আনলিমিটেড সাবডোমেইন। আচ্ছা, দেখেন, জোড়াইটি.কম একটা ওয়েবসাইট অলরেডি রান করতেছে না, এই যে এখন এই হোস্টিংয়ে তো আরো জায়গা খালি আছে, রাইট? আমি চাইলে কি করতে পারি, আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারি। হ্যাঁ, এই জোড়াইটি.কমে তো আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারবো না, পারবো? তখন আমি কি করতে পারি, এইটাতে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারি। সাবডোমেইন দেখতে কেমন হয়? সাবডোমেইন দেখতে এমন হয়, দেখেন, নেন cmbd.zoraiti.com। এটা ডিফারেন্ট একটা ওয়েবসাইট আপনি এখানে তৈরি করতে পারবেন। এটা ডিফারেন্ট একটা ডোমেইন হিসেবে কাজ করবে। আপনি এখানে যে কোনো কিছু নাম লিখে একটা নতুন সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন, ধরেন new.zoraiti.com, এটা আরেকটা সাবডোমেইন বা আরেকটা ডোমেইন, এবং ডিফারেন্ট একটা ওয়েবসাইট হিসেবে রান করবে। ব্যাপারটা বুঝছি? এটাকে বলে সাবডোমেন। অনেক প্যাকেজ থাকে, অনেক হোস্টিং থাকে, এটা ক্লিয়ার করে না, কেনার পরে দেখা যায় 2টা বা 3টা সাবডোমেন ক্রিয়েট করা যায় সর্বোচ্চ। তখন কিন্তু স্টোরেজের মতো স্টোরেজ পড়ে থাকবে, আপনি কিন্তু প্রপার ভাবে কাজ করতে পারবেন না। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি, জি শুনতে ভাই। পাচ্ছি। ক্লিয়ার। আচ্ছা, গ্রেট। জি, শুনতে পাচ্ছি। সাবডোমেন কনসেপ্টটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ইশতিয়াক, আপনি দরকার হলে জুম থেকে বের হয়ে গিয়ে আবার জুমে জয়েন করেন, আপনার হয়তো এখানে ইন্টারনেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপরে এই ব্যাপারটা আছে যেটা, সেটা হচ্ছে অ্যাডন ডোমেন। আচ্ছা, অ্যাডন ডোমেনটা আপনাদের এখন লাগবে না, অ্যাডন ভাই ডোমেন আপনার সাথে একটু একটু কথা বলতে চাই, 1 মিনিট। একটু আমি, আমি অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ, বা 1 মিনিট, শুধু আমি একটা বুঝি না, এই জন্য আর কি আপনার জিজ্ঞাসা করতেছি। এই যে যে আমি যদি আপনার এখান থেকে প্রিমিয়াম এই ভার্সনটা কিনি, তাহলে আমি কি মানে এই একটা দিয়ে অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডোমেন একটাই হ্যাঁ পাবেন, বাট বুঝতে, এই ডোমেনের আন্ডারে অনেকগুলো সাবডোমেন করে করে আপনার ইচ্ছা মতো সাইট তৈরি করতে পারবেন, যে পর্যন্ত স্টোরেজ আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। ব্যান্ডউইথটা হচ্ছে কি পরিমাণ ভিজিটর আপনার সাইডে আসতেছে মান্থলি, এটা। সো ব্যান্ডউইথ যদি 20 জিবি হয়, ধরেন 5,000 ওয়েবসাইট, মানে 5,000 মানুষ আপনার সাইট ভিজিট করলো, আপনার 20 জিবি স্টোরেজ বা 20 জিবি জায়গা খরচ হয়ে গেল। জায়গা বলতে 20 জিবি ব্যান্ডউইথ, যেটা হচ্ছে সার্ভার থেকে আচ্ছা ভাই, খরচ। একটা আরেকটা কথা আমি জাস্ট একটু, মানে যে ধরেন আমার যদি কোনো ক্লায়েন্ট ধরেন আমাকে একটা ওয়েবসাইট তৈরি করতে দেয়, তাহলে কি আমি এইখান থেকে মানে তৈরি করে ওনাকে দিব নাকি? আপনার নিজস্ব সাইটে তৈরি করে তাকে দেখাবেন, যখন সে ফাইনাল করবে এটা ট্রান্সফার করে তার সাইটে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, কারণ হয়তো শুরুতেই আপনাকে তার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চাবে না, সে আগে দেখবে আপনি কাজটা আসলে প্রপারলি করতে পারতেছেন কিনা, বা তার সাইডে হয়তো বা একটা ওয়েবসাইট রান করতেছে, কারণ সেটা বন্ধ করে দিয়ে তো সাইট করা শুরু করবেন, আপনার হয়তো 7 দিন 15 দিন সময় লাগবে, তাই না? তখন আপনাকে বলবে আপনার সাইডে আপনি কমপ্লিট করেন, যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই সাইটটা তুলে দিবেন, এই আর কি ব্যাপারটা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেনটা আপনাদের এখন আপাতত লাগবে না। অ্যাডন ডোমেনটা হচ্ছে যেমন জোড়াইটি.কম একটা ডোমেন, আপনি কয়দিন পর আরেকটা ডোমেন কিনলেন, ধরেন codemanbd.com একটা ডোমেন কিনলেন, সেটা আবার এই সেম হোস্টিংয়েই জায়গা যেহেতু খালি আছে ওইখানে অ্যাড করে আরেকটা ওয়েবসাইট রান করলেন। আবার একটা ধরেন ডোমেন কিনলেন আপনি alamgirhcovid.com, সেটাও আপনি চাইলে এই একই হোস্টিংয়ে রান করতে পারেন, আপনাকে আলাদা হোস্টিং কিনতে হলে সেটা জাস্ট ডোমেন কিনে কিনে আপনি অ্যাড করলেন। এটা বলে অ্যাডন ডোমেন। তো অ্যাডন ডোমেনটা অনেকে একটা বা দুইটা দেয়, আমরা এখানে আনলিমিটেড দিয়ে রাখছি, কারণ আমাদের স্টুডেন্টদের যদি কখনো দরকার হয় তারা যাতে
অ্যান্ড্রয়েড ডোমেনও অ্যাড করতে পারে, অলদো এটা আপনাদের এখন দরকার হবে না, এটা ইগনোর করতে পারেন। ভাই আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যদি বর্তমানে এই স্টার্টার যে ইয়েটা আছে, প্যাকেজটা আছে, এটা নিলাম, সাপোজ ধরা গেলো এখানে 1 জিবি স্পেস আছে আমাদের, দেখা যাচ্ছে যে আমার কিছুদিন পর 5 জিবি স্পেস লাগতেছে, সেক্ষেত্রে কি আমি ট্রান্সফার করে নিতে পারবো? নিতে পারবেন, সেক্ষেত্রে খরচটা এর থেকে একটু বেশি আসবে। সো বেটার হচ্ছে শুরুতেই ডিসাইড করা আসলে। ঠিক আছে, আর আর আপনাদেরকে আমি এখানে রিনিউ দেখাচ্ছি। প্রাইসটা কিরকম থাকে? রিনিউ প্রাইসটা সবসময়ই হোস্টিং প্রোভাইডারের জন্য বেশি থাকে, কারণ হচ্ছে ডলারের প্রাইজের উপর ডিপেন্ড করে। আর রিনিউ প্রাইসটা সবসময় যে প্রাইসে থাকে 1 বছর পরে তো ওই সেমটা থাকার কথা না, বাট আমরা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এটা অ্যালাউ করতেছি যে স্টুডেন্টরা এখন যে প্রাইজে নিবে রিনিউতেও সেম প্রাইজে রিনিউ করতে পারবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। আচ্ছা, আচ্ছা, এরপর যেটা হচ্ছে ফ্রি সি প্যানেল কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলটা সবচেয়ে পপুলার কন্ট্রোল প্যানেল, যেটা থেকে আপনি সবকিছু খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন, অ্যান্ড অনেক কিছুই অ্যাভেলেবেল এটার মধ্যে। অনেক কন্ট্রোল প্যানেল আছে যেগুলো একটু তুলনামূলক সস্তা। সস্তা বলতে এটা আপনাদের জন্য না, আমার ডোমেস্টিক প্রোভাইডারদের জন্য। তারা দেখা যায় যে একটু সস্তায় কিনে, যেমন এইচ প্যানেল আছে, তারপর এস প্যানেল আছে, তারপর ডিরেক্ট অ্যাডমিন আছে, এগুলো দিয়ে দেয়। এগুলো আসলে ইউজার ফ্রেন্ডলি না, বা ফাংশনালিটি অনেক কম। তো সেই ক্ষেত্রে আপনি চুজ করবেন যেখানে সি প্যানেল প্রোভাইড করতেছে আপনাকে এরকম কোনো একটা কিছু। আচ্ছা, বিগিনারদের জন্য আসলে সাজেশন না, আপনারা বিগিনার থাকবেন না, কোর্স শেষ হইতে হইতে তো আপনারা ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স লেভেলেই চলে যাবেন, তাই না? সো আপনাকে এখনই আসলে ওইভাবেই চুজ করতে হবে। আচ্ছা, লাইট স্পিড ওয়েব সার্ভার মানে বোঝাচ্ছে হচ্ছে এই যে ডিস্কটা, যেই ওয়েবসাইটের হোস্টিং এর জন্য ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে এসএসডি। এসএসডির নামটা শুনছি আমরা। জি ভাইয়া, শুনছি। আচ্ছা, এইচডিডি ইউজ করতেন, এখন এসএসডি তে মুভ করছেন, এরকম কে কে আছেন? আমি আছি ভাই। ইয়া স্পিডের এসএসডি ইউজ পার্থক্য করছি। কেমন? ভাই অনেক তুলনামূলকভাবে আমি অনেকটাই ভালো। আছি। আছে অনেক আছে ফাস্ট, ভাই। তাই না? হ্যাঁ। অনেক গুণ বেশি ফাস্ট। তবে ভাই এখন এখানে আপনি আরেকটা কিন্তু, আছে, এসএসডি তো দুই ধরনের হয়, একটা হচ্ছে এনভিএমই, একটা হচ্ছে সাটা। হ্যাঁ, এনভিএমই আছে এখন, তারপরে M.2 আছে, আরো অনেক ভেরিয়েন্ট আছে। হ্যাঁ বাট ওভারঅল আমরা ধরেন এসএসডি নিয়ে কথা বলতেছি। সো ওটার থেকে অনেক বেশি ফাস্টটা। হ্যাঁ, অনেক ভালো এখন ভাই। এসএসডি তে যে কাজ করে তাকে কিন্তু এইচডিডি তে দিলে এখন দেখা যাবে অলমোস্ট সে কাজই করতে পারবে না, ওটা ওটা এরকম ফালাই দিবে। ব্যাপারটা। ঠিক আছে, হ্যাঁ। সো এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি হোস্টিংটা কিরকম পাচ্ছেন। হইতে পারে আপনাকে দিয়ে দিল 1500 টাকায়, বা ধরুন 2000 টাকায় আপনাকে একটা ডোমেইন দিল আর 50 জিবি হোস্টিং দিল। এখন এই হোস্টিংটা কিসের আপনি নিজেই বুঝতে পারতেছেন। তো আপনাকে হয়তো এইচডিডি ধরাই দিবে, আপনি কাজ কোনো কিছুই প্রপারলি করতে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের জন্য প্রচুর স্পিড লাগে, নাহলে ওয়ার্ডপ্রেসটা রান করে না, কারণ ওয়ার্ডপ্রেসে কিন্তু প্রচুর কোডিং এর ব্যাপার স্যাপার থাকে ভেতরে। আমরা হয়তো লাইভ সাইডে কাজ করি, কিন্তু ওয়ার্ডপ্রেসের ইন্টারনালি কিন্তু প্রচুর কোড রান হয়, অনেক কিছু হয়। সেটা কিন্তু নর্মাল একটা হোস্টিং এ খুব প্রপারলি রান করবে না। এইচটিএমএল সিএসএস এর সাইড হয়তো রান করবে, বাট ওয়ার্ডপ্রেসের সাইড রান করবে না। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখন 1500 টাকায় দিচ্ছে, পরবর্তী বছর সে কিন্তু বিজনেস করবে আপনার কাছ থেকে, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আপনাদের এটাও করতে হবে যে রিনিউ প্রাইসটা কি পরিমাণ বাড়বে, এটা ক্লিয়ার করে নিতে রিনিউ হবে। প্রাইস সবসময় বেশি থাকে। হ্যাঁ, সো এটাও ক্লিয়ার করে নিতে হবে কত বেশি আপনাকে ধরেন একটা বিপদে ফেলে দিতে পারে, যেটা আমাদের কোডম্যানউইডি.কম আমরা ফেস করছি 2018 থেকে 2021 পর্যন্ত। So আমি আমরা ফেস করছি। গতবার নিয়েছি 1900 না কত, এখন 3400 টাকা আমার আসছে রিনিউ। সেটাই, তাহলে ডবল হয়ে গেছে না? হম। তো এটা আরো বাড়বে। তো যত বেশি আপনার এটা পপুলারিটি বাড়বে, পুরান হবে, আপনার আরো প্রাইসটা তারা বাড়াইতে থাকবে। এটাই ব্যাপার আসলে, এটাই সবচেয়ে টাফ বিষয়। এটা আছে ডোমেস্টিক, ল্যাপটপে চার্জ থাকবে, সমস্যা নেই, ল্যাপটপে আরো 1-2 ঘন্টা থাকবে। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কোনটা চুজ করব, তাই না? এইখান থেকে আপনি চুজ করতে পারেন। বাট স্টুডেন্টদের জন্য এইখানে সবসময় দেখবেন একটা ডিসকাউন্ট থাকে। So আপনাদের ব্যাচের জন্য একটা ডিসকাউন্ট এইখানে অ্যাভেলেবেল আছে কোন প্যাকেজে? এই প্যাকেজে অ্যাভেলেবেল আছে। এই প্যাকেজটা কত ছিল আমরা একটু দেখি। 3800। 3000। 3800, তাহলে এটা ডিসকাউন্টে কত পাচ্ছি? 26। অনলি 2600 টাকা পাচ্ছি। এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, যেখানে দেওয়া আছে। এই ভিডিওটা হয়তো ইউটিউবে যাবে, তো ইউটিউবে যারা আছেন তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন যে এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, আর এটা তাহলে আমরা কি পাচ্ছি, এটা কিন্তু খুব রিলায়েবল একটা প্রাইস আমরা পেয়ে যাচ্ছি, তাই না? একটা ডোমেন সহ and সবকিছু যা যা বললাম সবকিছু পাবেন। এটার সাথে আমি কিছু বিষয় ক্লিয়ার করে দেই, আপনারা হুই সাইট সিকিউরিটিটা পেয়ে যাবেন ফ্রিতেই। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এখানে তারা ডিসকাউন্ট ট্রান্সফার করে নিতে পারবেন যে কোনো সময়, হ্যাঁ, ট্রান্সফার করে নিতে পারবেন যে কোনো সময় ডোমেন হোস্টিং। অ্যান্ড আপনাদের স্টুডেন্টদের জন্য রিনিউ প্রাইসটা সেম রাখা হবে,
হয়তোবা তখন রিনিউ প্রাইস বাকিদের 2600 জন্য থাকবে রিনিউ নাকি প্রাইস বাড়বে, 3800 থাকবে? স্টুডেন্টদের জন্য সেম থাকবে। বলেন। রিনিউ প্রাইস 2600 থাকবে নাকি 3800? রিনিউ প্রাইস যদি 2600-তে নেন নতুনটা, তাহলে 2600 রিনিউ প্রাইস থাকবে। ডোমেন ডোমেন রেজিস্ট্রেশন করা লাগবে না, ফ্রি থাকবে? এই প্যাকেজের সাথেই থাকবে। রেনুতে কি ফ্রি থাকবে? রিনিউ তো সেম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, বা তো এখন তো অ্যাকচুয়ালি ডিসাইড করা ইজি হয়ে গেছে না কোন প্যাকেজটা চুজ করবেন। এটা কিন্তু কেউ দেয়, আপনি ইন্টারন্যাশনাল কেউ দেয় না কিন্তু, এক্স্যাক্টলি। হোস্টিং কারও দেয় না, কেউ দেয় না কিন্তু যারাই প্রথম ডোমেন হোস্টিং প্রথমবার যাদের ইউজ করার এক্সপিরিয়েন্স আছে তারা সবাই এটা বলতে পারবে আসলে। প্রথমবার ফ্রি দেয় সবাই, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পরবর্তীবার আপনাকে ডোমেনটা আলাদা কেউ ফ্রি পারচেস দেয় করতে না। হয়, দুইটা আলাদা আলাদা চলে যায়। রিনুতে এটাই। তো তারপরেও আপনাদের জন্য ফ্লেক্সিবিলিটিস আছে, আপনি যদি অন্য কোথাও থেকে নিতে চান আমাদের এন্ড থেকে কোনো সমস্যা নাই, কারণ আমাদের এটা যে এটা বিজনেস বা এরকম কিছু আপনারা যে আমাদের লিড এরকম না, এটা আপনাদের সুবিধার জন্যই রাখা হয়েছে। বাকি আপনি যে কোনো জায়গা থেকে নিতে চাইলে ইউ আর ওয়েলকাম, কোনো সমস্যা নাই। এখন এটা কবে লাগবে? এটা আজকের ক্লাস থেকেই আমাদের হচ্ছে এই ডোমেন হোস্টিং এর উপরে সব ক্লাস যাবে, কিন্তু ওয়েবের কাজ করতেছি, ওয়েবের টুলস এটা, সো এটা আমাদের লাগবে মাস্ট, এটা কিছু করার নেই। ঠিক আছে স্যার, এটাতে কম্প্রোমাইজ করার কোনো অপশন নেই, ডোমেন হোস্টিং আমাদের সবারই লাগবে। আচ্ছা, এখন আপনারা ওয়াইজলি ডিসিশন নিতে পারেন কোনটা নেবেন। আমার মতে, আমার মনে হয় যদি আপনাদের ডোমেন হোস্টিং নেওয়াই থাকে বা এইখান থেকে কোডম্যান বিডি থেকেই নিতে চান, তাহলে অবশ্যই এই যে অফারের প্যাকেজটা আছে এটাই নিতে পারেন। কারণ এটাতে যেহেতু আপনারা একটা এনশিওর পাচ্ছেন যে রিনিউ প্রাইসটাও সেম থাকতেছে অ্যান্ড ডোমেন ইনক্লুডেড, প্রায় 1200 টাকার মতন একটা ডিসকাউন্ট পাচ্ছেন এখানে। 1 জিবির থেকে এটা প্রাইস খুব একটা পার্থক্য না, 600 টাকার মতন পার্থক্য। সো আমার মতে এটাই নেওয়া উচিত। And আপনাদের লাগবে এটা স্টোরেজটা, যে পরিমাণ আমরা কাজ করবো, যে পরিমাণ প্র্যাকটিস করব, আপনার একটু স্টোরেজ বেশি লাগবে। আচ্ছা, সো এই ব্যাপারটা গেল। এখন আমরা যখন এটা পারচেস করে ফেলবো, পারচেস করার পর আমরা কীরকম অ্যাক্সেস পাবো? আমাদেরকে ইমেল করা হবে একটা অ্যাক্সেস, যেটা দেখতে এরকম। আমার ডোমেইন নেমটা থাকবে, এটা হচ্ছে আমার ডোমেইন নেম, আমার ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যান্ড কোন প্যাকেজটা আমি নিছি। ব্যাপারটা বুঝছি? আর কোনো কোয়েশ্চেন? বা ইউজার নেম কি যার যার নামে থাকবে এরকম দেওয়া, নাকি আপনাদের এটাই? ডোমেইনের উপরে এটা অটোমেটিক ক্রিয়েট হবে। আচ্ছা, পারচেস করার সিস্টেমটা, আচ্ছা পারচেস করার সিস্টেম হচ্ছে যেই প্যাকেজটা নিতে চান সেই প্যাকেজের নিচে যে বাই নাও বাটন আছে ওইটা, যেমন ধরেন আমি এই প্যাকেজটা নিতে চাই, স্টুডেন্ট ডিসকাউন্টের প্যাকেজটা, বাই নাও চলে যাব, চেক আউট চলে আসবে, সিম্পলি যেভাবে আমরা অ্যাডমিশন নিয়েছিলাম ওইভাবে সব কিছু দিয়ে ফিল আপ করবো, ফোন নাম্বার দিব, ফেসবুক প্রোফাইল দিব, এটা চেকমার্ক করবো। সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে অ্যাড নোটস আছে না, অ্যাড অর্ডার নোট, এইখানে আপনি আপনার ডোমেইনের লিঙ্ক যেটা চুজ করছেন ওইটা এখানে দিয়ে দিবেন। লেটস সে আমি ডোমেইনের নেম চুজ করছি একটু আগে, যেই আমরা যে সার্চ করছি ওইটা, ধরে নেন আমি এইটা ডোমেইন নেম সার্চ করছিলাম .com, মাঝখানে কোনো স্পেস থাকবে না, হ্যাঁ এরকম। আর এটা বড় হাতের হইলেও সমস্যা নেই, ছোট হাতের, এটা ছোট হাতেরই হয়। সো এরকম, আর এন্টার দিয়ে আপনার ব্যাচ নাম্বার লিখে দিবেন যেহেতু ডিসকাউন্টের প্যাকেজটা নিচ্ছেন। ব্যাপারটা বুঝছি? হ্যাঁ ভাই, ভাই বুঝছি। এটা ওই কি যে মানে আপনি একটু প্রথম আমাদের রেজিস্টার করে স্টুডেন্ট নিতে হবে? অফারটা কেমনে পাবেন একটু আমাদের এটা দেখাই দেন। আইডি, আপনার স্টুডেন্ট আইডি না, এটা ব্যাচ নাম্বার, ব্যাচ, এটা আপনাদের সবারই সেম। আর আইডিটা এটা আপনাদেরকে কি ইনবক্স করা হয়েছে যে এটা আর কি ইমেল করা কোডম্যান হয়েছে। ওয়েবসাইট থেকে নিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, এই ডোমেন হোস্টিং কি আমাদের কোডম্যান বিডির ওয়েবসাইট থেকে নিতে হবে? আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, আমি এটা দেখাচ্ছি যদি এখান থেকে নিতে চান তাহলে কিভাবে নেবেন। না না, এখান থেকে নিবই ঠিক আছে, কিন্তু মানে যে এটা কি জোড়া আইডি না, জোড়া আইডি থেকে জোড়া নিতে গেলে আইডিটাই পরে কি? চেক আউটটা হবে কোডম্যান বিডির থ্রুতে, যেহেতু আপনার ও, কোডম্যান বিডির স্টুডেন্ট। আর এখানে সি প্যানেলের অ্যাক্সেস গুলো আমাদের এখানে আসবে? ইমেল করে দেওয়া হবে, হ্যাঁ। আপনি এখানে ইমেল দিবেন না, যেখানে আচ্ছা ভাই, ঠিক আছে। ইমেল দিবেন, আপনার নাম দিবেন, ফুল নেম, এখানে আপনার অ্যাড্রেস এন্ড এভরিথিং সব কিছু দিবেন, ফোন নাম্বার দিবেন, ফেসবুক প্রোফাইলটা দিবেন ঠিক মতন। অ্যাড নোটসটা এখানে একটা বাটনের মতো থাকবে, ক্লিক করলে এই দেওয়ার অপশন আসবে, ডোমেনের ইউআরএলটা অ্যান্ড এন্টার দিয়ে আপনার ব্যাচের নাম্বারটা, আপনাদের ক্ষেত্রে 293 দিবেন, এটা অ্যাগ্রি করে দিবেন। দেন প্লেস অর্ডারে গেলে আপনার পেমেন্টের বিভিন্ন অপশন আছে, কার্ড আছে, বিকাশ, ব্যাংক, রকেট, সব কিছু, আপনি যেটা ইচ্ছে সেটাতে পেমেন্ট কমপ্লিট করতে পারেন। ঠিক আছে?
করা হয়ে গেলে আপনাকে ওয়েট করতে হবে, আমাদের এন্ড থেকে আমাদের টিম সেট আপ করে আপনার এখানে ইমেলে একটা ইমেল চলে যাবে এরকম। আপনার ডোমেইন নেমটা থাকবে, শেষে আমরা /cpanel প্যানেল দিয়ে দিব যাতে করে আপনি ডিরেক্টলি cpanel লগ ইন করতে পারেন। দেন আপনার দরকার এটা ইউজার নেম, পাসওয়ার্ড, এইটুকুই আপনার দরকার। আর এটা হচ্ছে প্যাকেজের ডিটেলসটা, কত কোন প্যাকেজটা দেওয়া হয়েছে আপনাকে। লগ ইন করবেন কিভাবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে বা এইখান থেকে ডিরেক্টলি আপনি নতুন ট্যাবে ওপেন করতে পারেন এরকম, আপনি হাতেও টাইপ করতে পারেন। আপনার লাগবে কি, এই যে ইউজার নেমটা অ্যান্ড এই পাসওয়ার্ডটা। এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, দেখেন তো এটা কি এখন প্রপারলি কপি হয়েছে কিনা, মার্ক কি প্রপারলি হয়েছে নাকি ভুল হয়েছে। মার্ক হয় নাই ভাই। এন্ড থেকে একটু আগে গেছে ভুল ভাই। হয়েছে, ভুল কিছু হয়েছে, একটু এখানে বেশি এই এখানে যে একটু এখানে একটা ভুল স্পেস হয়েছে। চলে আসছে, রাইট? নিচে জি ভাই ভাই। এবার। এইটা কেয়ারফুলি কপি করতে হবে, এইটাই আমরা ম্যাক্সিমাম সবাই ভুল করি। এখানে একটা স্পেস চলে আসে অটোমেটিকলি, ওইটা দিয়ে দিই। So এটা দিয়ে আমি এখন এই যে লগ ইন বাটনে ক্লিক করি, আমার যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে কি হবে, লগ ইন হয়ে যাবে, ইমেল। ঠিক আছে। লগ ইন কিরকম দেখাবে, এরকম। So আমি পাসওয়ার্ড টাইপ করে দিছি, এরকম সাকসেসফুলি লগড ইন, এই যে এরকম চলে আসবো, আমার একটা ইন্টারফেস চলে আসবো। সর্বপ্রথম একটু ওয়েট করব, এখানে দেখবো আমাকে এসএসএল দেওয়া হয়েছে কিনা। এই যে এটা লক দেওয়া থাকলে তার মানে এসএসএল দেওয়া হয়েছে, সার্টিফাইড। হয়তো ওয়েবসাইটের সাথে সাথে দেখাবে না, ওয়েবসাইটের সাথে সাথে নট সিকিউর দেখাইতে পারে, তো টাইম লাগবে আপনাকে, আপনাকে কয়েকদিন টাইম দিতে হবে, গুগল এটাকে ভেরিফিকেশন পাঠাবে। মানে এটা গুগলের কাছে ভেরিফিকেশনের জন্য পাঠানো হইলো আমাদের এন্ড থেকে, বাকি গুগল ভেরিফাই করে আপনাকে এটা দিয়ে দিবে সিকিউরিটিটা, ঠিক আছে, কানেকশন সিকিউরিটি এটা অটো হবে। আপনি জাস্ট দেখবেন এইখানে ঠিক আছে কিনা, আর এখানে যদি লকটা এরকম ভাঙা থাকে বা খোলা থাকে তাহলে বুঝবেন এটাকে এসএসএল এখানে দেওয়া হয়নি। আচ্ছা, একটু নিচে গেলে আপনি কিছু বিষয় আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে ডিস্ক স্পেস কতটুকু দেওয়া হয়েছে, 5 জিবি, 5 MB ইউজ হয়েছে, জাস্ট বেসিক ফাইলগুলোতে হয়তো ইউজ হয়েছে। ব্যান্ডউইথ 20 জিবি, আনলিমিটেড দেওয়ার কথা ছিল। 20 জিবি কেন, এটা মান্থলি, আর মান্থলি 20 জিবি দেওয়া হয়েছে কেন, যাতে আনলিমিটেড দিয়ে দিলে অনেক সময় হইতে পারে আপনার সাইটটা হ্যাক হয়ে যেতে পারে, ফিশিং হইতে পারে। সেক্ষেত্রে হয় কি, এখান থেকে ওরা আনলিমিটেড ব্যান্ডউইথটা ইউজ করতে থাকে। সব 20 জিবি মানে হিউজ, ঠিক আছে, হিউজ ভাই একটা। আমার একটা কোশ্চেন আছে। তারপরও 20 জিবি যদি ফুল হয়ে যায় এটা অটোমেটিকলি 50 জিবি হয়ে যাবে, 50 জিবি ফুল হলে 100 জিবি হয়ে যাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, আমাদের এখান থেকে আনলিমিটেড ব্যান্ডউইথ সাপোর্টটা আপনারা পাবেন। ভাই আমার একটা প্রশ্ন হ্যাঁ, আছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জরা আইডির মধ্যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, ক্রিয়েট ছাড়াই আমরা ডোমেন হোস্টিং পারচেজ করলাম। হ্যাঁ। এক্ষেত্রে আমরা যখন ওয়েবসাইটটা আমাদের ডোমেন হোস্টিং রিনিউ করব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তো সেক্ষেত্রে আমাদের কোনো এই যে অ্যাকাউন্ট নেই। আমাদের আপনাকে যখন ইমেল করা হবে, আপনাকে আমাদের হ্যাঁ। ফেসবুক পেজের লিংক এবং আমাদের ইমেলের অ্যাক্সেস, মানে ইমেলের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে। আপনি ওই ইমেলের আচ্ছা। থ্রুতে অথবা আমাদের ফেসবুকের প্রোফাইলে গিয়ে নক করলে আমরা বুঝতে পারবো, ও ঠিক মানে আছে। আমরা যখন রিনিউ করবো তখন আপনাদেরকে বললে আপনারা রিনিউ করে হ্যাঁ, দিবেন? হ্যাঁ, হ্যাঁ, আমরা তখন আপনাকে একটা লিংক দিয়ে দিব, ওই লিংকের থ্রুতে আপনি পেমেন্ট অ্যান্ড ডিটেলস প্রোভাইড করলে আপনার ওটা রিনিউ করে আমরা আবার ইমেল তার করে মানে দেব। এক কথায় বলা যাচ্ছে যে আমরা নিজেরাই কিছু করতে পারবো না, যেমন অন্যান্য কাজে যেভাবে থার্ড পার্টি কিছু অ্যাপস ব্যবহার করা হয় এরকম ভাবে আমরা করবো আর কি। হ্যাঁ, WHMCS বলে ওইটাকে, ওইটার ক্ষেত্রেও কিছু অবস্ট্যাকল আছে বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং ওই প্যানেলটা হ্যাক হয়ে গেলে আপনার সাইডে অনেক কিছু সমস্যা হয়ে যায়, অ্যান্ড দেখা যায় পরবর্তীতে রিস্টোর করা যায় না, অ্যান্ড সাসপেন্ড হইলে ওটা আপনাদের উপরে দায়ভার থাকে, ঠিক আছে। অ্যান্ড আপনারা যেভাবে ডোমেন হোস্টিং ইউজ করবেন প্রপারলি তো ইউজ করতে পারবেন না শুরুতে, এই যে সাসপেন্ড হয়ে যায় আপনাকে এই পরবর্তীতে দেখা যাবে ওইটা ঠিক করতে পারবেন না আপনাদের এন্ড থেকে। এই জন্য এটার পূর্ববর্তী যে ডোমেইনের কন্ট্রোলটা আমাদের কাছে থাকে, বাট সি প্যানেলের কন্ট্রোলটা আপনাদের কাছে থাকে। সেই ক্ষেত্রে আপনার সাইটে কোনো প্রবলেম হলে আমরা সাথে সাথে যাতে সলভ করে দিতে পারি, ঠিক আছে। ওইটা আপনার জন্য আচ্ছা। ইম্পর্টেন্ট কোনো বিষয় না, আপনাদের জন্য যা করা লাগবে সে সব কিছুই আমরা করে দিব, সমস্যা নাই, ঠিক আছে। এই সাপোর্ট গুলো তো আমরা লাইফ টাইম পাবো না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে যে ব্যাপারটা, না শপিফাইয়ের জন্য ডোমেন হোস্টিং না, শপিফাইয়ের জন্য কিভাবে ইউজ করবেন আমাদের যে এন্ড থেকে আপনাদেরকে ওইটা দেখাই দেওয়া হবে। শপিফাইয়ের কাজ আপনি চাইলে ডোমেন শপিফাই হোস্টিং, ভাই ওনারা নিজেরাই হোস্টিং প্রোভাইড করে। হ্যাঁ, হ্যাঁ, শপিফাইয়ের, শপিফাই হ্যাঁ, এটা ইনবিল্ট নিজেরাই হোস্টিং, হোস্টিং প্রোভাইড করে। ওদের ইনবিল্ট হোস্টিং, হ্যাঁ। পার্টনার অ্যাকাউন্ট এটা করা হয়েছে ওইটাই। জি, সেটাই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই যেগুলো তো আনলিমিটেড, এগুলো বলার কিছু নেই, আমরা দেখবো ডাটাবেসটা। সো ডাটাবেস কি আছে, এই যে ডাটাবেস কয়টা দেওয়া আছে বলেন। আনলিমিটেড। আনলিমিটেড শো করছে। আনলিমিটেড দেওয়া আছে, ইউজ করা হয়নি এখনো, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে বাকি সবকিছু দেখেন আপনাকে পরিপূর্ণ দেওয়া হয়েছে সবকিছু।
সবকিছু দেখলে আপনি বুঝতে পারবেন ইমেল আনলিমিটেড দেওয়া হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সাবডোমেন। এই যে সাবডোমেনটাও আনলিমিটেড দেওয়া হয়েছে, অ্যারন ডোমেন আনলিমিটেড দেওয়া হয়েছে। এরকম সবকিছু আপনাদেরকে এইরকমই দেওয়া হবে। এখন এখানে আসার পরে আপনার মনে হইতে পারে আপনি এই পাসওয়ার্ডটা আপনার জন্য কঠিন, আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করতে যাচ্ছেন। এইখানে গিয়ে এই যে এই কর্নারে উপরে অ্যাভাটার আইকন যেটা যেটা বলে ইউজার মেনু, এখানে গিয়ে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চলে যাবেন। খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন, সিপ্যানেল খুব সেন্সিটিভ একটা জায়গা, এখানে নর্মাল কোনো পাসওয়ার্ড ইউজ করবেন না, লম্বা বড় একটা পাসওয়ার্ড ইউজ করবেন যেখানে ছোট হাতের বড় হাতের অক্ষর থাকবে, নাম্বার থাকবে, চিহ্ন থাকবে, এরকম একটা পাসওয়ার্ড ইউজ। সো বর্তমান পাসওয়ার্ডটা এখানে দিবেন, বর্তমান পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন বসায়া। দেন নতুন পাসওয়ার্ড এখানে একবার, এখানে আরেকবার নতুন পাসওয়ার্ড দিবেন। এখানে 100% যাতে হয় যখন পাসওয়ার্ডটা দিচ্ছেন আপনার, যাতে ওইটা মার্কসটা 100% হয় এরকম। সেম জিনিস এখানে আবার টাইপ করে চেঞ্জ ইউর পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এটা কেয়ারফুলি রেখে দিবেন, এটা যাতে ভুলে না যান, ভুলে গেলে আমাদেরকে নক করে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আপনার সিপ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করার যে অপশনটা। আমরা এখন কি করব, আমাদের সাইটে, আমাদের যে মূল সাইটটা দেখেন, আমাদের মূল সাইটে কিচ্ছু নাই, এরকম কিছু দেখাবে অথবা 404 ইরোর দেখাবে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ফাইন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, একদম নিচে চলে যাব, এখানে একটা অ্যাপ পাবো, সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টল, এটা পেইড অ্যাপ, এটা আমাদের ডোমেন হোস্টিং এর সাথে আমরা ফ্রিতে দিয়ে দিব স্টুডেন্টদেরকে। এই অ্যাপটা এখানে দেখবেন ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশন আছে, এখানে চলে যাবেন। আচ্ছা, যাওয়ার পরে একটু নিচে আসলে এখানে ইনস্টল নাও বাটন পাবেন, সিম্পল রাইট। আচ্ছা, এইখানে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, এইখানে আপনার ডোমেইন নেমটা হুবহু শো করতেছে কিনা, এই যে এখানে ইউ ইনস্টলেশন। অনেক ক্ষেত্রে আপনার দেখা যাবে এখানে স্ল্যাশ দিয়ে কিছু একটা থাকে, কারণ এই যে এখানে যদি ডব্লিউপি বা কিছু একটা লেখা থাকে, এই যে এখন কি মেইন ডোমেইন ইনস্টল হচ্ছে, দেখেন তো শেষে কিছু একটা চলে আসছে না? জি ভাইয়া, হ্যাঁ। মূল ডোমেইন শো করছে না, মূল তাহলে ডোমেইন। এটা কেটে দিবেন, ঠিক আছে, এরকম এখানে যাতে কিছু না থাকে, এই ফিল্ডটা যাতে ফাঁকা থাকে, অটোমেটিক ফাঁকাই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে যেটা অটোমেটিক কিছু একটা চলে আসছে এখানে, তখন এখানে দেখবেন যে ওইটাও চলে আসছে। তো এটা মাথায় রাখবেন। এখানে একটা ইউজার নেম দিতে হবে, তো সুন্দর একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে। আর এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। ওকে, এখন আমি সুন্দর আর স্ট্রং লেখছি দেখে আপনারা এগুলাই দিবেন তা না, মানে এটা ভালো দেখে একটা ইউজার নেম, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এইখানে যে আপনার স্ট্রেংথ দেখলেই বুঝতে পারবেন। সো এটা স্ট্রেংথটা 80-র উপরে বা 100 রাখতে পারলে ভালো। আর এইখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন, যেই জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে আছে, যাতে ইন ফিউচারে এই ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড যদি ভুলে যান, আপনি যাতে এই জিমেল ইউজ করে রিসেট করে নিতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আমি এখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তো স্ক্রিনটা ফ্রিজ থাকবে, দিয়ে দিছি। এখন একটু স্ক্রল করে নিচে চলে আসবো, আসলেই এখানে দেখবো ইনস্টল নামে বাটন আছে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো তো আপনাদের দরকার নাই, সো এটা চেকমার্ক উঠাই দিতে পারেন, এগুলো হচ্ছে ফ্রি প্লাগ ইন। এই যেরকম এগুলো যেটা যেটা চেকমার্ক দিবেন ওগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। So আমি একটাও রাখবো না, ঠিক আছে, এগুলো দরকার নেই আমাদের। এটা আপনাকে মানে সিপিএল থেকে পেইড ভার্সন ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে আর কি। এখন কি করব, ইনস্টল বাটনে ক্লিক করব। কোনো কোয়েশ্চেন আছে? বা এই যে নিচে ইমেইল ইনস্টলেশন ডিটেলস, তো এটা কি? আর আপনার ধরেন ইনস্টল হইতে তো 2-3 মিনিট, 4 মিনিট, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি, বা এইচডিডি সার্ভার হইলে 10 মিনিট পর্যন্ত সময় লেগে যায় ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতে। এতক্ষণ বসে না থেকে আপনি একটা ইমেল এখানে দিয়ে দিলেন, দেন ইনস্টলে ক্লিক করলেন, ইনস্টল হয়ে গেলে ওখানে একটা ইমেল পাঠিয়ে দেবে, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। আচ্ছা। ওটা আমাদের দরকার নেই। আমরা এখন দেখেন আমাদের সাইডের বা আমাদের হোস্টিং এর স্পিডের উপর ডিপেন্ড করে ইনস্টলটা হবে কত ফাস্ট হয়, আমরা একটু দেখি। সো ইনস্টল বাটনে ক্লিক করলাম, যদি অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল না থাকে তাহলে ইনস্টল হয়ে যাবে, 1 থেকে 2 মিনিট সময় লাগবে, আর যদি ফাস্ট হয় আরো তাড়াতাড়ি, আমাদের 10 সেকেন্ডে হয়ে গেছে, তাই না? আচ্ছা, ইনস্টলটা হয়ে গেল। এখন এটা হচ্ছে আমার ডোমেইনটা, এই যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আর এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার লিঙ্ক, দেখেন তো কেমন।
ওয়েবসাইটের লিঙ্ক স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন। অ্যাডমিন প্যানেল। সো এইখানে ক্লিক করলেও লগ ইন হবে, অথবা এইখানে আমি ডোমেনের শেষে স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দিতে পারি। এটা সব সময় মনে রাখবেন। এন্টার দিলাম, তাহলে আমার লগ ইনের অপশন চলে আসবে। আচ্ছা, আমাকে একটু রোবট মনে করতেছে, আমি একটু ভেরিফাই করে দিই। আপনার হয়তো এটা দেখাবে না হয়তো আপনাদেরকে, বা দেখাইলে ফিল আপ করে দিবেন। আর চারিদিকে এখন প্রচুর রোবট, ভাই এআই। এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে, জি জি ভাই বলবো। হুম। এখানে হচ্ছে যে অ্যাডমিন ড্যাশবোর্ড, যে ডাব্লিউপি অ্যাডমিন, এটা হচ্ছে যে মোস্ট অফ দা ওয়েবসাইট এটার থাকে। সো এটাকে অনেক সময় দেখা গেছে যে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা বাইপাস এটা চেঞ্জ করা যায়, লাইক কোডম্যানবিডি তো ওয়ার্ডপ্রেসে করা, তাই না? কোডম্যানবিডি শেষে যদি আপনি ডব্লিউপি অ্যাডমিন দেন, আপনার লগ ইনের অপশন আসবে না। আহ, ক- কথা আটকে আটকে আসতেছে। দেওয়া আমি যায় যতটুকু কিভাবে বুঝতে এখানে পারছি আমি অ্যান্সার করতেছি। বিষয়টা হচ্ছে এটা ক্লাস এটা ক্লাস দেওয়া অফ আর কি। করা যায় সিকিউরিটি প্লাগইন দিয়ে। এই ডব্লিউপি হাইফেন অ্যাডমিন দিলে যাতে লগ ইনের অপশনটা নাই আসে, এটা অফ করা যায়। যেমন এই যে এটা তো অফ করা আছে, এটা লগ ইন করতে পারবে না। ঠিক আছে, এরকম যদি চান সেটাও করা যায়, সেটা এখন আমাদের আসলে কনসার্নের বিষয় না, এটা অনেক পরের ব্যাপার। এটা করা যায়। সো ওইটা হচ্ছে তখন ক্লায়েন্ট কি দিয়ে রাখছে লগ ইনের জন্য, ওইটাই আপনাকে দিতে হবে। তখন ক্লায়েন্ট দিয়ে রাখছে হচ্ছে স্ল্যাশ লগ ইন, তাহলে আপনাকে স্ল্যাশ লগ ইনই দিতে হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসের মধ্যে প্র্যাকটিস করতে হবে এগুলো কাজ করতে। এখন থেকেই তো আমাদের সি প্যানেলে কাজ শুরু হচ্ছে, তো নেক্সট ক্লাসের আগে আমাদের সবার ডোমেন হোস্টিং রেডি রাখতে হবে। ভাইয়া সাবডোমেনটা একটু দেখাই দেন কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে না, আজকে মেইন ডোমেনের কাজটাই দেখাচ্ছি, সাব ডোমেনটা নেক্সট ক্লাসে দেখাই দিব। একদিনে দুইটাই দেখাইলে কনফিউজড হয়ে যাবেন। ধন্যবাদ। সবই দেখাবো, হ্যাঁ। আর সি প্যানেলের একটা প্লে লিস্ট দিয়ে দিব, ওইখানে এ টু জেড সাবডোমেন করা, অ্যাডন ডোমেন কি, কোনটা কিভাবে করে, ইমেল কিভাবে করে, সব দেখানো আছে। সো আপনি চাইলে ওটাও দেখে নিতে পারেন। একটা ফুল প্লে লিস্ট দিয়ে দিব আপনাদেরকে ক্লাসরুমে, ঠিক আছে? মানে সি প্যানেলের এ টু জেড। আচ্ছা, এখন আমি লগ ইন করে নেই, আমি ইউজার নেম পাসওয়ার্ড বসাই দিছি, আমি লগ ইন। আমি যদি নিজের ব্রাউজার হয়, এখানে লম্বা সময় কাজ করব, তাহলে আমি রিমেম্বার মি দিয়ে দিব, দেন লগ ইন বাটনে ক্লিক করব। জ্যাম সার্ভারে যদি আপাতত করি তাহলে হবে না। আপাতত তো আসলে করাই যায়, বাট আপাততটা আসলে এটা আপনার কাজের স্পিডকে কমাই দিবে অনেক বেশি, কারণ দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। জ্যাম সার্ভারটা এখন যে হুবহু আপনাকে ওয়ার্ডপ্রেসের ফুল সাপোর্টটা দিবে এরকম না। আর বাকি হচ্ছে কিছু পেইড থিম প্লাগইন হয়তো বা জ্যাম সার্ভারে এখন ঝামেলা করে, উঠে না। তাহলে আমরা এই রেকমেন্ড করতাম। বেটার অপশন হচ্ছে আগে থেকেই নেওয়া, কারণ যত আগে নেবেন আপনার গুগলে র্যাঙ্ক হইতেও তো 1-2 মাস সময় লাগে, তাই না? তো আগে থাকতে নিয়ে যদি আপনার কাজগুলো করতে থাকেন, ব্র্যান্ডিং ক্লাসে যদি যেভাবে দেখানো ওইভাবে আগাইতে থাকেন, তাহলে আপনার জন্য এটা বেনিফিশিয়ারি হবে। সো বেটার হচ্ছে আপনি যদি নিয়ে নেন সেটা। আর জেম সার্ভার আপনি প্র্যাকটিস করতে পারবেন, বাট প্র্যাকটিসে তো প্রপার ওইতে দেখাইতে পারবেন না, বা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন কিভাবে, ওটা স্টোরি করবেন কিভাবে, তাই না? সো কিছু বিষয় থাকে সবসময়। এটা এটা কি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এটা কি পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে ব্যবহার করা যাবে? হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে, প্র্যাকটিস ওয়েবসাইট হিসেবে, ক্লায়েন্টের সাইট তো তৈরি করার ক্ষেত্রে সব কারণ কিছুতেই ইউজ করবে এটা। আমি তো এসইও নিয়ে কাজ করি, পাশে এসিটাও তো রাখতে পারবো হ্যাঁ, পোর্টফোলিও। এসইওর কাজে আপনি এখানে পোর্টফোলিও করতে পারেন আরেকটা, তখন এসইও ডট আপনার ডোমেন.কম। সো এটি আপনার ধরেন এসইওর পোর্টফোলিও। মানে এখানে বা আলাদা পেজে বা। একটা সাবডোমেন করে ওটাতে আপনি চাইলে আরেকটা সাইট করতে পারেন। ঠিক আছে, এরকম আনলিমিটেড সাবডোমেন করতে পারবেন আমাদের এন্ড থেকে নিলে, বা যেখান থেকে নেবেন ওখানে যে কটা সাবডোমেন করার অপশন দিবে আপনাকে, ওই কটা সাবডোমেন করতে পারবেন। ঠিক আছে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। লগ ইন করে ফেলছি আমরা, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এটা আগেরটা কি ছিল? সি প্যানেল, তাই না? সি প্যানেল থেকে আপনার যতগুলো সাইট আছে সবগুলো ম্যানেজ করতে হয়, আর ওয়ার্ডপ্রেস থেকে যে কোনো একটা সাইট ম্যানেজ করতে হয়। যেমন আমরা মূল ডোমেনের সাইটটাতে ওয়ার্ডপ্রেসে আছি এখন। সো এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে প্রিভিউ প্যানেল। এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন কত অ্যান্ড এভরিথিং ডিটেলস দেখায়। আপনার এইখানে দেখেন পোস্ট আছে, যেখান থেকে পোস্ট করতে পারেন। মিডিয়া আছে, যেখানে ইমেজ ভিডিও আপলোড করতে পারেন। পেজ আছে, যেখান থেকে পেজ তৈরি করতে পারেন। কমেন্ট অপশন আছে, যেখান থেকে আপনি আপনার পোস্টগুলো থেকে কমেন্ট করছে কিনা দেখতে পারেন। অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিম চেঞ্জ করতে পারেন। প্লাগইন থেকে আপনি প্লাগইন অ্যাড বা ইনস্টল করতে পারেন।
ইউজার টুল সেটিং এগুলো তো আছে, আস্তে আস্তে এগুলো সবই আমরা পরিচয় হয়ে যাবে আমাদের সাথে। এখন আজকে যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে একটা ব্রাউজারে যে ফিচারটা ছিল না, এই ফিচার অ্যাড করার জন্য আমরা কি অ্যাড করছিলাম? এক্সটেনশন, রাইট? এটা কি করছে, আমাদেরকে এক্সট্রা একটা ফিচার দিছে। এরকম আমরা যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে কিছু একটা এক্সট্রা অ্যাড করতে চাই, এক্সট্রা একটা ফিচার চাই, একটা ফাংশনালিটি চাই, তাহলে ওয়ার্ডপ্রেসে যেটা অ্যাড করতে হয় সেটাকে বলা হচ্ছে প্লাগ ইন। কি বলে? কি বলে বলেন? প্লাগইন। প্লাগ ইন। সো আমরা এখানে একটা প্লাগ ইন অপশন চলে আসছি। আমরা নতুন একটা প্লাগ ইন ইনস্টল করবো আজকে, অ্যাড নিউ প্লাগ ইন। কি? আমরা আজকে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করব। এইরকম দেখতে, আন্ডার কনস্ট্রাকশনও বলে অনেক ক্ষেত্রে। এরকম মানে আপনার ওয়েবসাইটটা এখনো রেডি হয় নাই, কামিং সুন, উই আর কামিং সুন, 10 দিন এত ঘন্টা পরে ওয়েবসাইটটা লঞ্চ হবে, এরকম কিছু একটা, ঠিক আছে? কাউন্টডাউন হইতে থাকবে। হ্যাঁ, এলিমেন্টর একটা প্লাগইন, এলিমেন্টরটা একটা বিল্ডার প্লাগইন, ওটাও এখান থেকে ইনস্টল করতে হয়। যেমন এখানে যদি এলিমেন্টর লিখে সার্চ করেন তাহলে চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা যে সাইট, এটা করার জন্য যে এই প্লাগইনটা ইউজ করব সেটার নাম হচ্ছে সাইট অফলাইন। এটা লিখে আপনি ওয়েট করলেই দেখবেন সাইট অফলাইন চলে আসছে। এটা দেখে রাখেন, আমরা জাস্ট এটা ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করে দিব। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ, ডান। আচ্ছা, এই সাইট অফলাইন লিখাটা এইটা ছাড়ার কোথায় আসছে? দেখেন তো কোনো অপশন আসছে কিনা কোথাও। নিচে আসছে একটা ট্যাব। কি প্লাগইনের? সাইড এই অফলাইন। যে এখানে, তাই না? জি জি। এইখানে চলে যায়। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা দেখেন কিছু অপশন পাবো। ড্যাশবোর্ড, এটার ভিতর কয়েকটা সেটিং আছে। এসইও, এটার ভিতর কিছু সেটিং আছে। ডিজাইনের ভিতর কিছু কাজ আছে। কাউন্টডাউন, সোশ্যাল, কন্টাক্ট ইনফোর মতো কিছু কাজ আছে। আর লাস্টে প্রমোশনের মার্কেটিং, ওটা দরকার নেই আমাদের। তো আমরা একটা একটা করে কাজ শেষ করি। ড্যাশবোর্ড সর্বপ্রথম বলতেছে এই প্লাগইনটার কাজ হচ্ছে সাইড অফলাইন বানানো। আমরা কি অফলাইন চালু করব কিনা? হ্যাঁ, চালু করব। একটু নিচে গেলে সেভ সেটিং অপশন পাবো। এখন আমরা দেখি এটা চালু হয়েছে কিনা। কিভাবে? এই যে মাই ব্লগে ক্লিক করে ভিজিট সাইটটা নতুন ট্যাবে ওপেন করি। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে? দেখাচ্ছে না, বাট শুধুমাত্র এইখানে একটা নোটিফিকেশন দিয়েছে সাইড অফলাইন মোড অ্যাক্টিভ। এখন এইখানে দেখাচ্ছে না কেন? আমরা একটা কাজ করি, এই লিঙ্কটা কপি করে, মানে সাইড লিঙ্ক কপি করে অন্য একটা ওয়েবসাইট বা অন্য একটা ব্রাউজারে চেক করি। তো অন্য একটা প্রোফাইল আমি ওপেন করলাম, দেখেন তো দেখাচ্ছে কিনা। ঠিক আছে। আচ্ছা, ওইটাতে কেন দেখাইলো না, এটাতে কেন দেখাচ্ছে? এই দুইটা ব্রাউজারের মধ্যে পার্থক্য কি? এই ব্রাউজারে আপনি কি হিসাবে আছেন? বা এটা লগ ইন করা আছে, ওইটা লগ লগ ইন ইন করা করা, আছে। ওটা তো লগ ইন নেই। আর ওটাতে কেন দেখাচ্ছে না, এটাতে কেন দেখাচ্ছে? ছোট্ট একটা উদাহরণ ধরেন, একটা রাস্তার কাজ চলতেছে, হ্যাঁ? এই উদাহরণটা আমি দেই সবসময়। একটা রাস্তার কাজ চলতেছে। এখন রাস্তার কাজ যখন চলে তখন একটা সাইনবোর্ড দেওয়া থাকে না? কি দেওয়া থাকে সাইনবোর্ড, বলেন তো? একটা সংস্কার কাজ চলছে বা সংস্কার মেরামত। চলতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, রাইট? আচ্ছা, এখন আপনি ধরেন এই জিনিসটা দিলেন, আপনি এই সাইনবোর্ডটা লাগানোর পরে আপনার যে ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারটা আপনার রাস্তায় এই দিকে আসতেছিল কাজ করতে, সে দেখলো রাস্তার মাথায় এরকম একটা সাইনবোর্ড দেওয়া। সেই সাইনবোর্ডটা দেখে অন্য রাস্তা ব্যবহার করে বাসায় চলে গেল। এখন আপনার এইভাবে যদি প্রতিদিন চলতে থাকে, আপনার এই রাস্তার কাজটা কবে শেষ হবে? শেষ হবে না। শেষ হবে না কখনো। So, আমরাও এই ওয়েবসাইটটার আসলে কামিং সুন ঝুলাইছি কেন? কারণ আমি কামিং সুন থাকা অবস্থায় যাতে কাজটা কমপ্লিট করতে পারি, তাই না? এখন আমি যদি ভিজিটরের জন্য। ওয়েবসাইট দেখতে গেলে আমাকে দেখায় যে ওয়েবসাইটটা কামিং সুন, পরে আসো, তাহলে আমি দেখবো কেমন ওয়েবসাইট কতটুকু বানানো হয়েছে? বুঝতে অ্যাডমিন পারছি? অ্যাডমিন সাইটে দেখাবে না, তাই না? হ্যাঁ, সো আমি যখন লগ ইন করা থাকবো আমাকে মূল সাইটটা দেখাবে, আমি কি ডিজাইন করলাম, কি কাজ করলাম। বাট মানুষ যখন দেখবে তখন মানুষকে এটা দেখাবে শুধু। ব্যাপারটা ক্লিয়ার? জি। ওকে, এখন আসেন আমরা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমরা এই যে জিনিসগুলা কাস্টমাইজ করবো, লোগো, এই যে লেখা, এই লেখাটা, এই যে টাইমটা,
এগুলা স্টোরিগুলা, এই যে ট্যাবের মধ্যে যে ডিটেলসটা, এই যেখানে সাইড অফলাইন লেখা, লোগো দেওয়া, এগুলো সব চেঞ্জ করব কিভাবে? সর্বপ্রথম সাইড অফলাইনের লোগোটা চেঞ্জ করি। আপলোড লোগো, এখানে লোগো দিতে বলছে, আমি একটা লোগো নিয়ে নেই। আমি আমার নামে শর্ট ফর্মের একটা লোগো নিয়ে নিব ধরেন। তারা আপনাদের মতো করে নিতে পারেন, বা বানানো থাকলে ওইটা ইউজ করতে পারেন। তো ধরেন আমি এটা নিব, হ্যাঁ। আবার তো স্ক্রিনশট দিয়ে নিতে পারি। স্ক্রিনশট দিয়ে নিয়ে আমি আবার ট্রাই করতে পারি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার। ধরেন একটা ওয়েবসাইট আছে remove.bg, এখানে যদি আপনি কোনো একটা ইমেজ আপলোড করেন, এ অটোমেটিকলি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড একদম পারফেক্ট করে রিমুভ করে দিবে। এই যে রিমুভ করে দিছে। ডাউনলোড করলাম, এটা আপনার নিজের ছবি হইতে পারে, আর যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এটাই আমি এখন আপলোড করব, যেটা ডাউনলোড করলাম। ইনসার্ট করে দিলাম, চলে আসলো। লোগো দেখাবে কিনা, ইয়েস দেওয়া আছে, ইয়েস থাকুক। এখানে আমি লেখাটা চেঞ্জ করি। কঠিন লাগতেছে? না। মজা, তাই না? জি। নতুন কিছু শিখতেছি। এখানে আমি একটু টেক্সট চেঞ্জ করি। একদম ফ্রেশ যারা তাদের একটু কঠিন লাগতেছে মনে হয়। হয়তো। আচ্ছা, সেভ সেটিং। তারপর আমি ইজি করে দেখানোর চেষ্টা করতেছি। এইখানে যাব, এখন রিলোড করে দেখব কি কি চেঞ্জ করছি। লোগোটা চেঞ্জ করছি, এই যে এই লেখাটা চেঞ্জ করছি, এই লেখাটা এই যেখানে চেঞ্জ করছি, সবই চেঞ্জ হয়েছে, তাই না? লোগোটা চাইলে যদি ছোট করতে হয়, যেমন হইতে পারে লোগোটা বেশি বড়, সেক্ষেত্রে আপনি ছোটও করতে পারেন। কিভাবে? এই আপলোড ইমেজে যাবেন, লোগোটা সিলেক্ট করে এডিট ইমেজে যাবেন। এখান থেকে একটা অপশন আছে দেখেন, স্কেল। স্কেলে গিয়ে শুধু প্রথম ফিলটা, দ্বিতীয় ফিলটা ধরবেন না, প্রথম ফিলটা আপনার যতটুকু কমানো লাগে। আমি ধরেন হাফ করতে চাচ্ছি, সো আমি এখানে 280 করে দিব, দিয়ে স্কেল করব। দ্বিতীয়টা অটোমেটিক হবে, হ্যাঁ। হয়ে গেলে ব্যাক, সিলেক্ট করাই আছে, এবার ইনসার্ট ইনটু পোজ দিব। এখন যদি আমি সেভ সেটিং করি, এইবার চেক করলে দেখবো ছোট হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এই যে, ঠিক আছে। আচ্ছা, আবার ওইটাতে যাই। এটার কাজ শেষ হইলো, ড্যাশবোর্ড শেষ। ড্যাশবোর্ডের পর আছে এসইও। এসইও তো সেম কাজ, প্রথমে ফ্যাব আইকন দিতে হবে। সো ফ্যাব আইকনটা আপনি চাইলে অন্য একটা আইকন দিতে পারেন, আমি এটাই আপাতত ইউজ করতেছি। এগুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে। সাইডের টাইটেলটা হচ্ছে এই যে এখানে দেখেন সাইড অফলাইন লেখা উপরে, এটা চেঞ্জ করার জন্য। সো আমি এখানে একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে। এসইও ডেসক্রিপশন লাগবে না, গুগল অ্যানালিটিক্স এর স্ক্রিপ্টও লাগবে না, কারণ এগুলা আসলে ইম্পর্টেন্ট না সাইড র্যাঙ্কের জন্য এগুলো। সো এখান থেকে আমরা সাইড র্যাঙ্ক করবো না, কারণ আমি কামিং সুনটা আসলে সাইড র্যাঙ্ক করে করবো এটা কি। এখানে খেয়াল করেন, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। হয়ে গেছে, তাই না? নেক্সট হচ্ছে ডিজাইন। আচ্ছা, ডিজাইনের মধ্যে কিছু বিষয়, সর্বপ্রথম হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড। যদি কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা দিবেন কালারে, এখন যদি সেভ দেন, এই দেখেন ওই কালারটা হয়ে গেছে। আর আপনি যদি কালার ব্যাকগ্রাউন্ড না দিয়ে মনে করেন ইমেজ ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে আর কালার দেওয়ার দরকার নাই, আপনি ডিরেক্ট এখান থেকে ইমেজ দিতে পারবেন। ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ইমেজ নিলাম আমরা, দেখি আমরা এখান থেকে নেই কোনটা নেওয়া যায়। ধরেন এটা নিলাম। আপনি আরো সুন্দর সুন্দর নিতে পারেন, অন্য ইমেজ নিতে পারেন, বা আপনি চাইলে এই যে পিকজাবে ইউজ করতে পারেন, আপনাদেরকে আগেও দেখাইছি। এখানে আপনি যে ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড লিখে বা নেচার লিখে, কার লিখে, যে কোনো কিছু, ওয়েবসাইট বিজি বা ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি অনেক ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে এখানে একটা আছে। আমরা দুইটা পাইলাম, দুইটাই ট্রাই করে দেখি কোনটা ভালো দেখা যায়। আচ্ছা, আগেরটা যেটা ছিল,
এই যে একটা আছে গ্রেডিয়েন্ট, এই যে একটা গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, সেটা পেইড মার্কেটিং করছে এখানে। এখানে অনেক গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, আপনি এগুলো চাইলে নিয়ে ইউজ করতে পারেন। সো আমরা কয়েকটা নিয়ে নিব, এরকম নিয়ে নিয়ে একটা একটা টেস্ট করে দেখবো কোনটা বেটার, কোনটা আমার এই ডিজাইনের সাথে যাচ্ছে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে, লোগোটা ওরকম বোঝা যাচ্ছে না, বাট সুন্দর। তো আরেকটা ট্রাই করি, চাইলে লোগোটাও চেঞ্জ করতে পারি যদি ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগে। ঠিক আছে, সো এটা যেটা ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা রাখতে পারেন। এখন আপনাকে এই যে হেডলাইনের কালার, ডেসক্রিপশনের কালার, এগুলো সব আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তো আমি এগুলো একটু ডার্ক ইউজ করি, লেটস সে পার্পল, এটা ব্লু, কাউন্টার কালারটা দিলাম ব্ল্যাক, সোশ্যাল মিডিয়া আইকনের কালার দিলাম ধরেন রেড। আমি চেক করে দেখতেছি আর কি, একটা একটা করে দিয়ে দিয়ে বারবার দিয়ে দিয়ে টেস্ট করবে, দেখেন ভিজিবল হয় নাই, তাই না? কিন্তু ভিজিবল হয় না, আর ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্রাইট, এত ব্রাইট ব্যাকগ্রাউন্ডে আসলে ডিজাইন সুন্দর লাগবে না স্বাভাবিক। সো আমরা একটু ডিফারেন্ট, আরো ডিফারেন্ট কিছু ব্যাকগ্রাউন্ড ট্রাই করি। একটু ডার্ক নিতে হবে, এটা নিতে পারি। আর কোনো কোয়েশ্চেন আছে? বুঝতেছি সবকিছু? জি ভাই। আচ্ছা, এবার একটু ব্রাইট ইউজ করতে হবে, তাই না? বেশি ডার্ক হয়ে গেছে, সেগুলো একটু ব্রাইট ইউজ করি। সো ডেসক্রিপশনের কালারটা আমরা চাইলে ইয়েলো নিতে পারি, কাউন্টডাউনটা আমরা চাইলে হোয়াইট রাখতে পারি। এই যে, ঠিক আছে, এবার ভিজিবল সবকিছু। এখন এখানে একটা অপশন আছে ফন্ট সাইজ ছোট বড় করা, তো এটা 2 লাইনে চলে গেছে কারণ ফন্ট বড় বড়, আমরা একটু ছোট করে দিলে 1 লাইনে চলে আসবে। এই যে 1 লাইনে চলে আসছে, হ্যাঁ। এখন লেখার ধরন দেখেন, এই যে ধরন স্টাইলগুলো লেখার, এটা চাইলে চেঞ্জ করতে পারি যে এখান থেকে, এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আপনার যেই ফন্টটা ভালো লাগে আপনি ওরকম কিন্তু ফন্ট নিতে পারেন। হ্যাঁ, এই যে ডিফারেন্ট ফন্ট চলে আসলো, এরকম যেই ফন্টটা আপনার কাছে ভালো লাগে ওইটাই আপনি নিতে পারেন। ভাই স্ট্যান্ডার্ড ফন্ট কোনগুলা এখানের মধ্যে? স্ট্যান্ডার্ড ফন্টের মধ্যে আপনি রোবোটো, এরিয়াল, তারপরে এরকম কিছু কিছু ফন্ট আছে, এগুলো বেসিক ফন্ট। এই যে এরিয়াল আছে, তারপর রোবোটল, ওপেন সেন্স, এই যে তহমাটাও মোটামুটি কি হয়। মিউট রাখেন, কারণ একটা মাইক থেকে নয়েজ হচ্ছে। এগুলো আর বাকি হচ্ছে প্রজেক্টের উপর ডিপেন্ড করে কোন টাইপের প্রজেক্ট করতেছেন এটার উপর। আচ্ছা, এই গেল হচ্ছে স্টাইলের ব্যাপারটা, স্টাইল করে ফেললাম। কাউন্টডাউনে চলে যাই, কাউন্টডাউনটা দেখাবো কি দেখাবো না। এখন আমরা দিছি এখানে ইয়েস দেখাবো, তাহলে এখানে একটা ডেট সেট করে দিই। আমরা দিলাম সামনের বছরের জানুয়ারির 1 তারিখে আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে। তাহলে আর 9 দিন 23 ঘন্টা বাকি আছে। এই বছরে কিন্তু খুব বেশি দিন নাই, তাই না? 10 দিনেরও কম সময় আছে। সো এটা, আচ্ছা, এই 9 দিন পরে কি হবে বলেন তো? ওয়েবসাইটটা কি ব্রাস্ট হয়ে যাবে? কি হবে বলেন? 9 দিন পরে কি ওপেন হবে, চালু হবে? চালু হবে, তাই না? আসলে চালু হবে না, অটোমেটিকলি চালু হবে না আপনার অনুমতি ছাড়া। কিন্তু এটা কি হবে, এটা 0 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করেন।
আচ্ছা, লাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়ায় যদি লিঙ্কগুলো বসান, আপনার যে লিঙ্কগুলো আছে এগুলো বসাবেন। লেটস সে আমি একটা আইকন রাখতে যাচ্ছি না, ইনস্টাগ্রাম রাখতে যাচ্ছি না, তাহলে ইনস্টাগ্রামের ফিল্ডটাকে খালি করে দিব, তাহলেই হয়ে যাবে, দেখবেন ওটা আর থাকবে না। এই যে নাই, ঠিক আছে। বা আবার যদি লিঙ্ক এখানে বসাতেন। দিলেই হবে। হুম হুম। এখানে শুধু হ্যাশ দিলেই চালু হবে আর নাহলে বন্ধ হয়ে হ্যাশ যাবে। দিলেই চালু হবে বা লিঙ্ক বসাই দিলেও হবে। আপনি যদি ইনস্টাগ্রামের লিঙ্কটা বসাই দেন তাও হবে, হ্যাশ লাগতেছে না তাহলে আর। হ্যাশটা জাস্ট হুম। প্লেস হোল্ডার হিসেবে কাজ করতেছে এখানে, যেহেতু কিছু নাই তাই। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো বসাই দিয়ে সেভ দিবেন, ওগুলো এখানে চলে আসবে। পুরো ব্যাপারটা বুঝছি। জি ভাই। আচ্ছা, তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এরকম একটা কামিং সুন সুন্দর করে তৈরি করে এই যে যে সাইডের লিঙ্কটা এইটা জমা দেওয়া। অ্যান্ড অ্যাসাইনমেন্ট তো জমা দিবেনই, তার পাশাপাশি আপনার যে গ্রুপটা আছে আপনাদের গ্রুপে এই জিনিসটা দিবেন, দিয়ে বাকিদেরকে বলবেন কমেন্ট করতে। বাকিরা, যেমন ধরেন আমার এখানে লোগোটা বেশি বোঝা যাচ্ছে না, আপনি বলতে পারেন ভাই লোগোটা বেশি বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার করেন। বা আপনি ধরেন সোশ্যাল মিডিয়া আইকনগুলোর কালার ডিফারেন্ট দিলে ভালো লাগতো, এরকম কমেন্ট করবেন বাকিরা। বুঝছি? মাথা ঘুরাচ্ছে? ক্লাস রেকর্ড আছে, সমস্যা নাই, দেখে দেখে আস্তে আস্তে করবেন। লাস্টে যে আধা ঘন্টা কাজ করছি অতটুকুই কাজ, এর আগে তো জাস্ট ইনফরমেশন শেয়ার করছি। খুব কঠিন কিছু না, খুবই সিম্পল। হ্যাঁ, একবার করলেই বুঝতে পারবেন। কারো কোনো কোয়েশ্চেন? সালাম আলাইকুম না ভাইয়া, ভাই। আমার একটা ইনফরমেশন জানার ছিল। তা হচ্ছে আমি ধরেন আমার মেইল অ্যাড্রেসটা, রেগুলার যে মেইল অ্যাড্রেসটা আমি ফেসবুকের জন্য ব্যবহার করি, আর একটা মেইল অ্যাড্রেস আমার অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করি। এই ক্ষেত্রে আমি যদি কারোর সাথে আমার মেইল অ্যাড্রেস শেয়ার করি বা এরকম ইম্পর্টেন্ট কাজ, যেমন ওয়েব হোস্টিং এর ক্ষেত্রে বা ডোমেনের ক্ষেত্রে আমি যে মেইলটা ব্যবহার করব, বা ফাইবার, আপওয়ার্ক, এই ক্ষেত্রে কি মেইলটা ভিন্ন হওয়া, সিকিউরিটি পারপাস ভিন্ন হওয়া উচিত, বা এক মেইলে আমি সব জায়গায় ব্যবহার করা? আপনার না, কি এক মেইলে সাজেশন? আসলে সব জায়গায় ব্যবহার করা উচিত না, বিশেষ করে ফ্রিল্যান্সিং বা ফিনান্স রিলেটেড যেগুলো, ব্যাংক অ্যাকাউন্ট বা এই টাইপের জিনিসগুলোর জন্য একটা আলাদা ইমেল রাখা উচিত, যেটার সিকিউরিটি খুব হাই হবে। নর্মাল কিছু অ্যাকাউন্ট করবেন এগুলোর ক্ষেত্রে আলাদা হওয়া উচিত, এরকম আর কি। আর বাকি প্রফেশনালি শেয়ার করবেন সবার সাথে, এটা খুব সিম্পল একটা সুন্দর জিমেল হওয়া উচিত, সেটা আলাদা। যেটা ওপেন সবাই জানে ওইটা দিয়ে কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছু করা উচিত না। দেখা যাবে যে ওইটা দিয়ে পরে ওই ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করার বা কিছু করার চেষ্টা করবে। আপনি যেই জিনিসটা সেনসিটিভ, হ্যাক হইতে পারে, ওই জিনিসের ইমেল কাউকে শেয়ারই করবেন না। বুঝতে পারছেন? জি, জি বলুন। আর সেই ক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়া যেগুলো, অর্থাৎ যেগুলো আমি শেয়ার করব, সেই মেইলটা ডিফারেন্ট রেখে এই ক্ষেত্রে আপওয়ার্ক, ফাইবার বা আমার যদি ব্যাংক রিলেটেড কিছু হয়, ট্রানজাকশন রিলেটেড, ওই ক্ষেত্রে আলাদা আমি একটা মেইল ব্যবহার করলে মনে হ্যাঁ বেটার হয় হ্যাঁ না? হ্যাঁ। এটা নর্মালি আচ্ছা, কারোর সাথে শেয়ার করবেন না। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? আচ্ছা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হুম। ভাইয়া আমি গত 2টা ক্লাসে জয়েন করতে পারি নাই। আমার এই বৃহস্পতিবারে ছিল প্রথম ক্লাস। আমি যখন অ্যাসাইনমেন্টটা জমা দিছি ছবি ভাইয়ের, তখন ছবি ভাইয়ের লিঙ্কটা দিয়ে দিছি। এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে? শপিফাই কি সমস্যা হয়েছিল, সরি আবার একটু। ওই ছবি ভাইয়ের ক্লাস ছিল। হ্যাঁ। ছবি ক্লাসের মধ্যে আমি যখন অ্যাসাইনমেন্টটা জমা দিছি তখন ছবি ভাইয়ের লিঙ্কটা দিয়ে দিয়েছি আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আর স্টোরের পাসওয়ার্ডটা দেন নাই? না, পাসওয়ার্ড দেয়নি। পাসওয়ার্ডটা অ্যাড না করলে তো আসলে দেখতে পারবেন না আপনার অ্যাসাইনমেন্টে। আচ্ছা পাসওয়ার্ডটা আচ্ছা। দিতে হবে, তো ওইখানে অ্যাড করে দেন, এডিট করা যায়। কমেন্টে, এই সাইদুল ভাই, কমেন্টে কি দিয়ে দিব পাসওয়ার্ডটা? কমেন্টে দিতে পারেন, বাট বেটার অপশন হচ্ছে ওইটা ক্লিক করে ওইটা ওখানে আচ্ছা, বসাই দিন। ডিফল্ট সবার ওয়ান। ডিফল্ট পাসওয়ার্ড আছে 1। এটা বলে দিছে? হ্যাঁ হ্যাঁ, বলে দিছে। তাহলে তো আর লাগতেছে না। ভাই আমি তো ডিফল্ট পাসওয়ার্ডে ছবি ভাইটা ক্রিয়েট করি নাই, আমি ওই অন্য পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ দিয়ে। করে দেন, পাসওয়ার্ড চেঞ্জ করে 1 দিয়ে দেন। জি। চেঞ্জ করতে পারেন না? জি না, আমি নতুন তো, বুঝি কম আচ্ছা হয়েছে। আচ্ছা।
আচ্ছা, এটা একটু স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ গিয়ে স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্ট জুমে গিয়ে তাহলে আমার পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে 1 করে দেন, ডিফল্ট পাসওয়ার্ড করে দেন, কোথা থেকে করব? ভাই আমাদের গ্রুপের ইনবক্সে দিলেই হবে, ওইখানে অন্য কেউ হেল্প করবে, যে কেউ, এটা সমস্যা এটাও নেই। করতে পারেন, আপনাদের চ্যাট বক্সে আপনি আক্স করতে পারেন, তাহলে কেউ হেল্প করলো, বা আপনি স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্টে গিয়ে জুমে গিয়ে বললেই হবে, ভাই আমাকে একটু হেল্প করেন, আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি, ভুলে আমি ডিফল্ট পাসওয়ার্ড সবাইকে একদিকে বলছে, আমি এটা দিইনি। জি জি। ঠিক আছে, তাহলেই হবে। হ্যালো ভাইয়া, হুম। বললাম পেন্থনিয়ান.io থেকে ওয়েবসাইট কামিং সুন পেজটা ক্রিয়েট করে আপাতত অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া যায় না? আপনারা যেভাবেই দিবেন মার্কস পাবেন, সমস্যা নেই, আমাদের এখান থেকে এগুলো আসলে ধরা বাঁধা কোনো কিছু না, বাট এটা আপনাদের জন্য আসলে ফিউচারে খুব ভালো কিছু হবে না, এটাই আর কি। বাকি মানে আপনারা ব্যাপার যেভাবে হচ্ছে যে কন্টিনিউ করতে আমাদের, চান আমাদের এখান থেকে প্রবলেম নেই। মানে এখন আসলে ডোমেইন হোস্টিং ক্রিয়েট করা মানে ব্যালেন্সের একটা ব্যাপার আছে, তো টাকার বুঝতে পারছি, মানে সেটাই ইনস্ট্যান্ট আর বললাম, কি, যে দিতে কয়দিন পারেন, পরে করলে বাট আমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ হ্যাঁ সেটা এই বুঝতে পারেন, কারণে। যে কোনো ভাবে দিতে পারেন, বাট ওইটা তো হাইলি আমাদের লাগবেই, কিন্তু মানে অ্যাজ কুইক ইনস্ট্যান্ট আর অ্যাজ কি। পসিবল নিয়ে নেন। ব্যান্ডিং ক্লাসের আগে কি আমরা ডোমেন নেমটা পারচেস হ্যাঁ সিলেক্ট হ্যাঁ করে পারচেস করবো হ্যাঁ, না? মানে হাইলি রেকমেন্ডেড 1 সপ্তাহের মধ্যেই নিয়ে নেন, নেক্সট আমার ক্লাসের আগে নিয়ে নেন। নেক্সট ক্লাসে আবার আরেকটা ক্লাস নেব, ওটাও সি প্যানেলের উপরেই হবে, সি প্যানেল থেকে আমরা একটা কমপ্লিট সাইট তৈরি করব। সো যত তাড়াতাড়ি নেওয়া যায় তত ফ্লোতে আগাইতে পারবেন আমাদের সাথে, এই আর কি। আর বাকি যেভাবেই করেন মার্কস পাবেন, আমাদের এই দিক থেকে কোনো ধরা বাধা বা আপনাদের আটকানোর কোনো সিস্টেম নাই। ঠিক আছে, এটা আপনাদের জন্যই আসলে। নিজের ব্র্যান্ডিং নেমটা নিজে নিজেই চুজ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড নেম চুজ করে ওই নামে ডোমেনটা নিয়ে নেন। আচ্ছা, এই যে এখানে একটা প্লেলিস্ট দিয়ে দিছি, সিপ্যানেল ফুল প্লেলিস্ট, যার সিপ্যানেল নেওয়া হয়ে যায় তারা এই প্লেলিস্টটা দেখে নিতে পারে, তারা সিপ্যানেল সম্পর্কে আপনার যত আইডিয়া বা সিপ্যানেল দিয়ে যা যা করা যায় সবই এখানে দেওয়া আছে। ঠিক আছে, একটা কমপ্লিট প্লেলিস্ট এটা, ছোট ছোট ভিডিও করা আছে, বাট ভাই সব। অ্যাসাইনমেন্ট নিয়েও কথা ছিল। হ্যাঁ। প্রথম অ্যাসাইনমেন্টের মার্কস পাইছি আর কি, আচ্ছা, অন্যগুলো পাই নাই। পেয়ে যাবেন, হয়তো একটু লেটে সাবমিট হয়েছে তাহলে। আর বাকি হচ্ছে কেউ একজন গিয়ে বলতে পারেন যে আমরা শুধুমাত্র প্রথম অ্যাসাইনমেন্টের মার্কস পেয়েছি, এরপর আমাদের আরো 3টা অ্যাসাইনমেন্ট চলে গেছে, মার্কস এখনো পাই নাই। সো স্টুডেন্ট অ্যাফেয়ার্স সাপোর্ট জুমে গিয়ে আপনার ব্যাচ নাম্বার বললেই হবে এটা। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমি যেদিন সবকিছু দিয়ে ক্লাস দিচ্ছি ক্লাসরুমে। হুম হুম। যেদিন ক্লাস হয় ওই দিন অ্যাসাইনমেন্ট জমা দিলে কি লেট হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, তার একদিন আগের দিন দিবেন। আগের দিন দেওয়ার ডেট আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে। ওকে, ঠিক আছে, শেষ করবো তাহলে। আচ্ছা, এরপরেও কোনো হেল্প দরকার হইলে আমাদের জোর আইটি ফেসবুক পেজে নক দিতে পারেন। ঠিক আছে, আপনি এই যে অনলাইনেও সার্চ করতে পারেন জোর আইটি। ঠিক আছে, সার্চ করলে আপনি ফেসবুক পেজে, এই যে ফেসবুক পেজটাতে নক দিতে পারেন, বা আমাদের হোস্টিং জোড়াইটি.com কি ওয়েবসাইটে গেলেও দেখবেন যে ফেসবুক পেজের অ্যাড্রেস দেওয়া আছে। হোস্টিং কিনার এটার লিঙ্কটা ক্লাসরুমে কি দেওয়া হবে না? হ্যাঁ, দেওয়া হয়েছে অলরেডি। আর বাকি হচ্ছে এটার পেজ দেখাচ্ছি, যে পেজটা ইনবক্স করবেন, যেখানে মেসেজ, হুম হুম হুম। ঠিক আছে, এখানে মেসেজ করলে আমাদের টিম আপনাকে হেল্প করবে, যা হেল্প দরকার আপনার, বা পারচেস করছেন ওখানে বললেন যে পারচেস করছি, এই যে ফেসবুকের আইকন দেওয়া আছে, হ্যাঁ ওয়েবসাইটেও, এখানে ক্লিক করলে ওই পেজেই চলে যাবে। এটা এটা কি থার্ড এই পেজ পার্টি থেকেই নাকি? আপনার যত হেল্প লাগে, যদি জোড়াইটি থেকে ডোমেন হোস্টিং নেন, এই পেজ থেকে হেল্প নিতে পারবেন, যে কোনো ধরনের হেল্প। ঠিক আছে, ওয়েব কোডের নিজস্ব না থার্ড পার্টি? বুঝি নাই। এটা ওয়েব কোডের নিজস্ব নাকি কোডম্যান বিডি। কোডম্যান মিডির? হ্যাঁ, কোডম্যান বিডির নিজস্ব প্রতিষ্ঠান, কোডম্যান বিডির ইন্টারনাল টিমই কাজ করে এখানে। ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে নিয়ে নিতে পারেন, এই আর কি। তো পেজের লিঙ্কটা আমি দিয়েও দিছি, আপনাদের চ্যাটেও দিয়ে দিছি, আর ক্লাসরুমেও দিয়ে দিব। সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।